ডাবল ডাবল ডাবল। মামুন ভাই একটু দেখেন তো, স্ক্রিন শেয়ার করতে পারেন এক কি? পিক্সেল করে প্রতি দিকে। হ্যাঁ, মামুন এখন ভাই, আসছে। এখন আসছে। ডাবল ডাবল এক পিক্সেল করে রাখি। তারপরে আবার একটা জি। এই যে এখানে লেখা। হ্যাঁ, আমরা কি আগে ব্যাক দেন হবে দেখাচ্ছি। এক পিক্সেল করে দিবে। মিউট পিক্সেল করে দিচ্ছি সবাইকে। এই আর আমরা কথা বলতে পারবো না, ঠিক আছে? সবাইকে মিউট করে দিলাম। যে আমাদের মামুন ভাই শুরু করছেন আজকের ক্লাস তফসিল। এই তফসিলটা আজকে উনি সব কয়টা ইম্পর্টেন্ট যে তফসিলগুলি আছে, আচ্ছা যেগুলি আসতে পারে, সেগুলো নিয়ে আজকে মামুন ভাই কথা বলবে। ঠিক আছে, জি মামুন ভাই শুরু করেন। জি শুরু করেন। আচ্ছা, শুরু করতে দেবেন না। জি, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ আমরা ভালো আছি। কথা বলবেন। হ্যাঁ, একটু কথা আপনি বললে। শুরু করে দেন। হ্যাঁ, আচ্ছা, আমি শুরু জি জি করতেছি। জি। তাইলে আজকে আপনারা তো দাদা আপনাদেরকে ধারাগুলা সম্পর্কে খুব ভালোভাবে আশা করি বিশ্লেষণ করেছে, বা আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে আপনারা সেটাও বলতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমরা আলোচনা শেষে দেন কোশ্চেন অ্যান্ড অ্যান্সারের যাব। তো আজকে আমি আপনাদেরকে যেমন আয়কর আইনে ধারা হলো কয়টা, 345টা। আর তফসিল হলো 8টা তফসিল। তো 8টা তফসিলের মধ্যে সবগুলো তফসিল আমাদেরকে পড়তে হবে না। এখানে আমরা ইম্পর্টেন্ট যেটা আছে বা আমাদের কাজের সাথে রিলেটেড, যদিও সব তফসিলে প্রয়োজন, কিন্তু সেগুলা কমনলি ইউজ মানে কিছু আছে আনকমন, খুব রেয়ার কেস ইউজ হয়। আর কিছু আছে মানে কমনলি যে আমাদের প্রতিনিয়ত ইউজ হয়, সেই বিষয়গুলো আমরা যেগুলো প্রতিনিয়ত আমাদের প্রয়োজন হয় সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে প্রথম তফসিল দেখেন, প্রথম তফসিলে কি লেখা আছে? স্যার, যে আর কি- কথা খুবই আস্তে শোনা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, কথা মামুন ভাই একটু কথা আছে। আস্তে শোনা যাচ্ছে, একটু দেখেন তো, চেক করেন এখন তো। কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ একটু। জি, এখন জি, ঠিক জি। আছে? আর জি, একটু বাড়বে একটু মনে হয়। বাড়ছে। একটু চেক করেন তো, আপনাদের যে মাইক্রোফোনটা একটু চেক করেন তো, আর একটু বাড়বে মনে হয়। আপনার মুখে ওই যে একটা ভলিউমটা, আপনার এখানে যে ভলিউমটা আছে, জি জি জি। ওই যে যেটা দিয়ে যে কথা বলেন, এটা পাশে একটা ভলিউম থাকতে পারে, এটা একটু চেক না, করেন। একটু কম ভলিউম শোনা নেই যাচ্ছে আর কি। হয়তো। ভলিউম নেই, অসুবিধা নেই। এখন শোনা যাচ্ছে না? ক্লিয়ার? শোনা যাচ্ছে, আর একটু হ্যালো, বাড়বে। আর একটু বাড়াইতে হবে? হ্যাঁ আর একটু হচ্ছে। বাড়বে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা যেটা আলোচনা করবো সেটা হলো প্রথম তফসিল। প্রথম তফসিলটা কি হলো? বিনিয়োগে বিশেষ কর হার। এটা সরকার বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সুবিধা দেয়, আমরা এটা হয়তো বিভিন্ন সংবাদেও শুনি, অথবা জাতীয় রাজস্ব বোর্ড বাজেটের আগে এগুলা নিয়ে বিভিন্ন পত্রিকা বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা শুনতে পাই যে দেখা যাচ্ছে যে আপনার টাকা বিদেশ আছে, আপনি যদি টাকা বিদেশ থেকে নিয়ে আসেন, অথবা আপনার টাকা আপনি ডিক্লেয়ার করেন নাই আগে, কিছু ব্ল্যাক মানি আছে সেগুলো আপনি ডিক্লেয়ার করবেন, এগুলোর জন্য অনেক সময় সুবিধা দেয়। যেমন অনেক সময় এই বছরও দেখা যাচ্ছে যে যারা রিয়েল এস্টেট ডেভেলপার যে অ্যাসোসিয়েশন, তারা জাতীয় রাজস্ব বোর্ডকে অলরেডি প্রস্তাব করছে যে না, যদি রিয়েল এস্টেটে কেউ বিনিয়োগ করে তখন কর সুবিধা দেওয়ার জন্য। তো এরকম যে যখন সরকার প্রত্যেক অর্থ বছরে কি করে যে বাজেটে অর্থ আইনে কিছু পরিবর্তন আনে, আইন তো একবারে হয়ে যায়, যেমন 2023 সালে আয়কর আইনটা হয়ে গেল।
এখন যে পরিবর্তনগুলো আসবে সেই পরিবর্তনগুলো কিভাবে হয়? সেই পরিবর্তনগুলো হয় প্রত্যেক বছর বাজেটের আগে একটা ফিনান্স অ্যাক্ট হয় বা অর্থ আইন, যেটা অর্থ আইনের মাধ্যমে সেই পরিবর্তনগুলা করা হয়। এবং অর্থ আইনের মাধ্যমে করে সেগুলাকে পরবর্তীতে কি করে, যে যে রিভিশনগুলো প্রত্যেক বছর এই পরিবর্তনগুলো হয়। তো এই জন্য আমরা বা আপনারা যারা পেশাজীবী হবেন বা এই সেক্টরে কাজ করবেন তাদেরকে প্রত্যেক বছর বাজেটের পর অর্থায়নে কি কি পরিবর্তন হলো, আগে কি ছিল, এখন কি হলো, সেই বিষয়গুলোর ব্যাপারে কিন্তু নিজেকে আপডেট করে ফেলতে হবে। অথবা মাঝে মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড সরকারের অনুমতিক্রমে কি করে বিভিন্ন ধরনের এসআরও তৈরি করেন, এসআরও দিয়ে কিছু সুবিধা দিতে পারেন, আবার কিছু সুবিধা রদ করেন, অর্থাৎ বাতিল করেন অথবা পরিবর্তন করেন। দেখা যাচ্ছে যে আগে ছিল 10%, সেটাকে 5% করে দিল। অথবা কোনো পণ্যের দাম বাড়ার পরে সেটাকে কি করে, অনেক সময় জাতীয় রাজস্ব বোর্ড সরকারের পরামর্শক্রমে ব্যাড ট্যাক্স এগুলা রিমুভ করে নেয় ফর দ্য সার্টেন পিরিয়ড, হ্যাঁ, একটা নির্দিষ্ট সময়ের জন্য এটা উইথড্র করেন। তো সেগুলোর জন্য কি হয়, একটা এসআর মাধ্যমে করেন, এটা তো আর এমনি মুখে বললে হবে না, আইনের মাধ্যমে করেন আর কি। হ্যাঁ, তো এখন আমরা যেটা আলাপ করব সেটা হলো যে প্রথম তফসিল হলো বিনিয়োগে বিশেষ কর হার। এখন কি ধরনের বিনিয়োগে কি কর হার সুবিধাটা দিচ্ছে সেই বিষয়টাই তফসিল ওয়ানের মধ্যে থাকবে। এখন তফসিল ওয়ানটা কোন আইন দ্বারা তৈরি করা হয়েছে দেখেন, ধারা 24, হ্যাঁ, অর্থাৎ ধারা 24-এর মাধ্যমে তফসিল ওয়ানটাকে আইনের বৈধতা দেওয়া হলো। কারণ আইনে তফসিল আইনেরই অধীন, কিন্তু কোন ধারার অধীনে দেওয়া হলো সেই ধারাটা হলো কত, ধারা 24। এখন আমরা যেমন এখানে যদি দেখি, যেমন কি বলছে, আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন, ধারা 24-এ উল্লিখিত রিটার্ন বৈধ হিসেবে বিবেচিত হইবে যদি উক্ত ব্যক্তি রিটার্ন দাখিলের পূর্বে এইরূপ আয়সহ মোট আয়ের উপর পরিচিত কর পরিশোধ করেন এবং অপ্রদর্শিত আয়ের সমানুপাতিক কর 10% হারে জরিমানা পরিশোধ করেন। অর্থাৎ আপনি দেখা যাচ্ছে যে গত বছর রিটার্ন দিয়েছেন, আপনি 10 লাখ টাকা আপনার কাছে আছে, যে কোনো ভাবে আপনি অর্জন করছেন, কিন্তু সেটা আপনি ডিক্লারেশন করেন নাই। এখন জাতীয় রাজস্ব বোর্ড অথবা ট্যাক্স অথরিটি আপনার এই 10 লাখ টাকার কোনো তথ্য এখনো পর্যন্ত জানে না। তো আপনি আশঙ্কা আছেন এটা যে কোনো সময় জেনে যেতে পারে। এই জন্য কি করতে হবে, আপনি এবছর যখন রিটার্ন দিবেন তখন আপনার নিয়মিত খাতের যে আয় আছে সেটা তো আপনি ক্যালকুলেশন করে সেখানে যে আয় দিয়ে পরিশোধ করতে হবে সেটা করবেন। সেটার সাথে আপনি অপ্রদর্শিত আয়ের যে সমানুপাতিক 10% হারে জরিমানা পরিশোধ করে আপনি সেটা ডিক্লেয়ার, ধরেন আপনার 10 লাখ টাকা ডিক্লেয়ার ছিল না, মানে আপনি গোপন করে রেখেছেন, প্রদর্শন করেন নাই। এখন আপনি এবছরের রিটার্নে সেই 10 লাখ টাকা প্রদর্শন করতে পারবেন, সেখানে আপনি কি করতে হবে, 10% হারে জরিমানা দিতে হবে। কেমন? কিন্তু আবার আপনাকে কিন্তু এই 10 লাখ টাকা আয়ও দেখাতে হবে, দেখায়া সেখানে নিয়মিত হারে ওই যে যেমন কতে কি বলছে, এরূপ আয় সহ মোট আয়ের উপর পরিশোধযোগ্য কর পরিশোধ করেন। তাহলে আপনি এই 10 লাখ টাকা কিন্তু আয়ের মধ্যে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পরে সেটার যে রুটিন মানে রেগুলার যে কর হার হবে সেটা দিয়ে ক্যালকুলেশন করার পরে যে টাকাটা আসবে, যে করটা আসবে সেটা পরিশোধ করবেন। এবং অপ্রদর্শিত যে 10 লক্ষ টাকা সেটা এখানে বলতে হবে যে আমার এটা অপ্রদর্শিত, এই জন্য আপনি 10% জরিমানা পরিশোধ করে দিচ্ছি, তখন আর আপনাকে এটার জন্য ধরবে না, এটা আপনি ডিক্লেয়ার করে দিলেন জরিমানা দিয়ে। কেমন? তারপর হলো খতে আছে ধারা 171 উল্লিখিত সময়সীমার মধ্যে আয়কর রিটার্ন দাখিল করা হয় এবং রিটার্নের সহিত নিম্নবর্ণিত বিষয়াদি উল্লেখপূর্বক একটি ঘোষণাপত্র সংযুক্ত করা হয়। ঘোষণা প্রদানকারী ব্যক্তির নাম, ঘোষিত আয়ের খাত ও পরিমাণ এবং ঘোষিত আয়ের উপর পরিচিত কর ও জরিমানা। তাহলে কি বলছে যে আপনি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্থাৎ কর দিবসের মধ্যে আপনাকে রিটার্ন দিতে হবে, নাম্বার ওয়ান, একটা কন্ডিশন আছে। এখন আপনি যদি কর দিবসের পরে চলে যান তখন কিন্তু আবার এটা হচ্ছে না। তাহলে কি বলছে, আপনাকে কর দিবসের মধ্যে দ্বারা 171 হলো যে প্রত্যেক বছর যে সরকার কর দিবস ডিক্লেয়ার করেন, যেমন স্বাভাবিকভাবে থাকে 30শে নভেম্বর কর দিবস, অনেক সময় এগুলা বিভিন্ন প্রেক্ষাপটে গভর্নমেন্ট এটা সময়টা বৃদ্ধি করেন, যেমন এই বছরও বৃদ্ধি করেছেন, 31শে মার্চ পর্যন্ত ছিল। এখন কোম্পানি রিটার্নের ক্ষেত্রে ছিল আহ, এই মাসের 15 তারিখ পর্যন্ত ছিল, মার্চের 15 তারিখ ছিল নর্মাল ডেট, এই মাসের 15 তারিখ পর্যন্ত ইনক্রিজ করলো, পরবর্তীতে আবার এখন এক্সটেনশন করলো কবে, আগামী মাসের 15 তারিখ পর্যন্ত। তো সরকারের পরামর্শক্রমে জাতীয় রাজস্ব বোর্ড এগুলো মাঝে মধ্যে পরিবর্তন করে, বাট রুটিন ডেট হলো 30শে নভেম্বর হলো কর দিবস। আর কোম্পানির ক্ষেত্রে হলো তার অর্থ বছরের উপরে নির্ভর করে, অর্থ বছরের পরবর্তী 3 মাস, 3 মাসের 15 দিন পরে, অর্থাৎ মার্চের 15 তারিখে। এখন যদি ইনক্রিজ না করে, যাদের ইয়ে হচ্ছে আপনার 31শে জুলাই যে যাদের অর্থ বছর শেষ হবে তাদের হলো পরবর্তী বছরের মার্চের 15 তারিখ হলো নির্দিষ্ট ডেট।
তো এই সময়ের মধ্যে আপনাকে এই রিটার্নটা দিতে হবে এবং কি করতে হবে, আপনাকে একটা ঘোষণাপত্র সংযুক্ত করতে হবে। যদি আপনি এই ধরনের কোনো সুবিধা নেন, অর্থাৎ আপনি যদি আয়ের স্বপ্রণোদিত প্রদর্শন করেন, ডিক্লেয়ার করেন যে আপনার এই টাকাটা আপনি ডিক্লেয়ার করবেন, তখন কি করতে হবে, আপনাকে একটা ঘোষণাপত্র দিতে হবে যে সেখানে আপনার নাম থাকবে, আয়ের খাত ও পরিমাণ এবং ঘোষিত আয়ের উপর পরিচিত কর ও জরিমানা। আপনি তাহলে এই টাকার উপরে কত টাকা আয়কর পরিশোধ করলেন এবং কত টাকা জরিমানা, সেই জিনিসটাও সেখানে ডিক্লারেশন থাকতে হবে। কেমন? তারপর আছেন দুইয়ে আছে কি, ধারা 24 ও এই তফসিলের বিধানাবলী প্রযোজ্য হইবে না যদি এরূপ আয়ের রিটার্ন দাখিলের পূর্বে ধারা 212 অধীন কোনো আয় পরিসম্পদ ব্যয় বা গোপন করিবার জন্য কোনো আয় বা তাহার অংশবিশেষের উপর কর ফাঁকি দেওয়ার কারণে কোনো নোটিশ জারি করা হয়। এখন এখানে আমরা যে প্রথম বিষয়টা আমরা আলাপ করেছিলাম যে যদি আপনি ডিক্লারেশনটা যদি কর দিবসের, এবং আমি প্রথমে বলছি যে যদি আয়কর কর্তৃপক্ষ না জানে, জানার আগ পর্যন্ত আপনার এটা করার সুযোগ আছে। যদি আয়কর কর্তৃপক্ষ আপনাকে এই যে জানতে পারার পরে একটা নোটিশ করলো যে কর এবং অন্যান্য অঙ্ক পরিশোধ এড়াইয়া গেছেন আপনি, যেটা হলো 212 ধারা, তার 212 ধারার অধীনে যদি আপনাকে একবার নোটিশ করে ফেলেন, তখন আপনি আর এটা করতে পারবেন না। কেমন? তাহলে আমরা আগে দেখলাম যে কি কখন করতে পারবো, কিভাবে একের মধ্যে বলছি আমরা যে কিভাবে করা যাবে, করতে গেলে কি কি কাজ করতে হবে সেটা। এখন দুইতে আসছি কি যে না, যদি আমি সময়ের মধ্যে করতে যদি সময়ও থাকে, বাট আয়কর কর্তৃপক্ষ যদি এগুলোর জন্য আমাকে কখনো নোটিশ করে ফেলে, তাহলে কিন্তু আর এটা করা যাবে না। কেমন? তারপরে এরূপ আয় রিটার্ন দাখিলের পূর্বে ধারা 200 এর উপর 200 এর উপধারা 2 এর অধীন কোনো ব্যাংক কোম্পানির উপর কোনো নোটিশ দেওয়া হয়। এটা হলো কোম্পানির ক্ষেত্রে যদি কোনো নোটিশ ব্যাংক কোম্পানিকে, ওটা হলো ব্যক্তির ক্ষেত্রে 212 ধারা হবে, আর কোম্পানির ক্ষেত্রে হলো 200 ধারাতে 200 উপধারা 2 এর অধীনে যদি কোম্পানিকে নোটিশ করা হয়, এইরূপ আয় রিটার্ন দাখিলের পূর্বে ধারা 311-13 এর অধীন কোনো কার্যক্রম গ্রহণ করা হলে, তাহলে যদি যেই কোনো কার্যক্রমে যদি গ্রহণ করে জাতীয় রাজস্ব বোর্ডের পক্ষ থেকে করদাতার বিরুদ্ধে যদি কোনো কার্যক্রম গ্রহণ করে ফেলে, তখন কিন্তু আর এগুলা আপনি জরিমানা দিয়ে সংশোধন করার কোনো সুযোগ নেই। তখন আয়কর কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত দেয় সেই সিদ্ধান্তটাকে আপনাকে মানিয়ে নিতে হবে, অথবা আপনাকে আপিল করতে হবে, আপিল ট্রাইব্যুনালে যেতে হবে, গিয়ে আপনি যে সলিউশনটা পাবেন সেই অনুপাতে আপনাকে পরবর্তী কার্যক্রম করতে হবে। এই অনুচ্ছেদ অধীন ঘোষিত কোনো আয় কোনো বৈধ উৎস হতে উদ্ভূত না হয় বা আপাতত বলবৎ অন্য কোনো আইনের অধীন অপরাধমূলক কার্যক্রম হতে উদ্ভূত হয় বা এই অনুচ্ছেদের অধীন ঘোষিত কোনো আয় সংশ্লিষ্ট করবর্ষে কর অব্যাহতি প্রাপ্ত হয়। অর্থাৎ যদি এটা আপনার বৈধ উৎস না হয়, যেমন অনেক সময় আপনি ডিক্লেয়ার করা দরকার ছিল, করেন নাই, বাট আপনার আয়টা বৈধ ছিল, আপনি বিদেশে ছিলেন, ফরেন রিমিটেন্স আসছে, আপনি ডিক্লেয়ার করেন নাই, তাহলে সেই অপরাধের জন্য হয়তো একটা জরিমানা করবে অথবা ট্যাক্স, কিন্তু আপনাকে এগুলোর এক্সপ্লেনেশন দিতে হবে। অথবা আপনি যদি কোনো অপরাধমূলক কার্যক্রম থেকে যদি এটা উদ্যত হয়, সেটা ধরতে পারলে তো সেটা অন্য, তখন আপনার বিরুদ্ধে কি হবে, আপনার ফৌজদারি অপরাধের জন্য মামলা হতে পারে যে আপনি টাকাটা অবৈধভাবে অর্জন করছেন অথবা কোথাও থেকে নিয়ে আসছেন, সেগুলো হলো পরবর্তী বিষয়। হ্যাঁ, অর্থাৎ আর যদি এই আয়টা কোনো অবশ্য অব্যাহতি প্রাপ্ত ছিল এই জন্য আপনি ডিক্লেয়ার করেন নাই, তো এই ধরনের যদি কোনো আয় থাকে সেই জিনিসগুলো নিয়েও এখানে আপনার এই সুযোগগুলো থাকবে। তারপর ধারা 24-এর তফসিলের অধীন প্রদর্শিত আয় নিম্নবর্ণিত কার্যক্রম সমূহ যে কোনো উৎপাদনমূলক কার্যক্রম বা খাতে বিনিয়োগ করা যাইবে। এখন আপনাকে বলছে যে কি, যেমন আপনি যে ডিক্লেয়ার অবৈধ অপ্রদর্শিত আয়টাকে প্রদর্শন করবেন, সেটা কোথায় কোথায় ইনভেস্ট করতে পারবেন নির্দিষ্ট করে দেওয়া থাকে। আপনি আপনার ইচ্ছা মতো করলে হবে না, যেগুলা ফিক্সড করে দিবে জাতীয় রাজস্ব বোর্ড থেকে সরকারের পরামর্শক্রমে, আপনাকে সেই সেই জায়গাতে আপনাকে কি করতে হবে, বিনিয়োগ করতে হবে। বিনিয়োগ করার পর আপনি সেটা নিতে পারবেন। যেমন শিল্প উদ্যোগ ও তাহার সম্প্রসারণ, আপনি যদি একটা শিল্প প্রতিষ্ঠান করেন অথবা একটা শিল্প আপনার আছে, সেটা থেকে আপনি আরো বাড়াই নিলেন, সেটার জন্য আপনি ইনভেস্টমেন্ট করতে পারবেন, তখন আপনি ডিক্লারেশন দিতে পারবেন, দেখাইতে পারবেন। বিদ্যমান কোনো শিল্প কারখানার প্রমিতকরণ, আধুনিকীকরণ, সংস্কার বা সম্প্রসারণ, যে আপনার কোনো শিল্প কারখানা আছে, সেটাকে আপনি আধুনিক করলেন, সংস্কার করলেন, সম্প্রসারণ করলেন, সেই ক্ষেত্রে আপনি এই টাকাটা ব্যয় করতে পারবেন। তারপরে ইমারত বা অ্যাপার্টমেন্ট বা ভূমি। হ্যাঁ, তাহলে অর্থাৎ আমি প্রথমে বলছি যে রিয়েল এস্টেট ডেভেলপ রিহ্যাব যেটা, হ্যাঁ, তারা এই বছরও গভর্নমেন্টকে রিকোয়েস্ট করছে যে তাদের আয়টা প্রদর্শন করার জন্য। যেমন আগে একটা
ইয়ে ছিল, নিয়ম ছিল যে আপনি টাকা কোনো কারণে বিদেশ নিয়ে গেছেন, টাকা পাচার করছেন, পাচার করার পরে আপনাকে একটা সুযোগ দেওয়া হয়েছিল যে আপনি যদি 7.5% কর দিয়ে সেই টাকাটা বাংলাদেশে নিয়ে আসেন, তাহলে সেটার জন্য আপনাকে সরকার কোনো কিছু জিজ্ঞাসা করবে না, বা এটার জন্য কোনো আপনাকে এক্সপ্লেনেশন দিতে হবে না। তো এটা নিয়ে অনেকগুলা বিভিন্ন মিডিয়া বা সংবাদ মাধ্যমে এটা যখন আসলো, তখন অন্তর্বর্তীকালীন সরকার একটা এসআরও দিয়ে সেটা বাদ করে দিয়েছে। এটা আগের সরকার যখন ছিল তখন তারা করছিল যে হ্যাঁ, আপনি কোনো কারণে এই টাকাটা বিদেশে নিয়ে গেছেন বা কোনো প্রয়োজনে আপনি পাচার করে নেন অথবা যে কোনো কাজে নিয়ে গেছেন, এখন আপনি সেই টাকাটা যদি বাংলাদেশে নিয়ে আসেন 7.5% যদি আপনি ট্যাক্স দেন, তাহলে আপনার টাকাটা বৈধ হয়ে যাবে এবং এটা নিয়ে আপনাকে কোনো কোশ্চেন করা হবে না। তো পরবর্তীতে এটা একটা এসআরও দিয়ে বাদ করে দিয়েছেন। তো এগুলো মাঝে মধ্যে এই ধরনের ফ্যাসিলিটি গুলো অনেক সময় কিন্তু চেঞ্জ হয়। এটা আপনাকে একজন প্রফেশনাল হিসেবে খেয়াল করতে হবে। তারপর আসেন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত সিকিউরিটিজ। দ্যাট মিনস আপনি কি করতে পারবেন, স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারও যদি আপনি ইনভেস্টমেন্ট করেন, তাহলে আপনি এই সুবিধাটা পাবেন। পণ্য ও সেবা উৎপাদনকারী কোনো ব্যবসা বাণিজ্য বা শিল্প উদ্যোগ, আপনি পণ্য উৎপাদন বা যে পণ্য উৎপাদন করলেন অথবা কোনো উৎপাদনকারী সেবা মূলক কোনো কাজ করলেন, ব্যবসা বাণিজ্য করলেন অথবা কোনো শিল্প কারখানা, সেই সমস্ত খাতে আপনি এগুলা ইনভেস্টমেন্ট করতে পারবেন। তাহলে আমরা প্রথম তফসিলে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। আহ, আশা করি আপনারা সবাই এটা ক্লিয়ার যে আমরা প্রথম তফসিলে যে বিষয়গুলো আছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আমরা সেখানে সেই বিষয়গুলো এখানে আরো আছে। আপনারা বইতে দেখবেন প্রথম তফসিলে আরো অনেকগুলো বিষয় আছে, বাট আমরা এখানে যে মোটামুটি যে সামারাইজ, যেটা যেহেতু ক্লাস হচ্ছে কি আমরা আপনাকে মূল ফোকাস পয়েন্ট যেগুলো আছে আমরা সেগুলো আলোচনা করব, যেগুলো সবসময় সচরাচর আমাদের কাজের ক্ষেত্রে প্রয়োজন হয়। এর বাইরেও যদি থাকে, আপনারা বই থেকে পুরা তফসিলটা দেখে নেবেন, তফসিলে আরো কিছু দেওয়া আছে। কারণ আমরা যদি এভাবে করতে যাই, তাহলে আমার দেখা যাচ্ছে যে প্রথম তফসিলটা আলাদা আলোচনা করতে করতে আমার একদিন লাগবে। ঠিক আছে, তো এই জন্য বাকিটুকু আপনারা দেখে নেবেন, কেমন? তারপর আমরা চলে যাব তফসিল দুইয়ের মধ্যে যেটা আছে সেটা হলো খনিজ সম্পদের যে বিষয়গুলো থাকে সেগুলো আমাদের তেমন একটা প্রয়োজন হয় না, সেটা এই জন্য আমরা আলোচনা আনলাম না। অর্থাৎ তফসিল, সরি, তো দ্বিতীয় তফসিলটা হলো অনুমোদিত তহবিল সমূহ হয়, অর্থাৎ আমরা যে সরকারি ক্ষেত্রে হলো যেটা জিপিএফ, হ্যাঁ, আর বেসরকারি ক্ষেত্রে যেটা থাকে যে আপনার আরপিএফ, হ্যাঁ, রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ এগুলা কিভাবে করতে হয়, ওই বিষয়গুলো নিয়ে আলোচনা আছে। আপনি একটা প্রাইভেট কোম্পানি তুলে আবেদন করতে হয়, কমিশনার বরাবর আবেদন করে আপনাকে অনুমতি নিতে হয়। আপনি একটা প্রাইভেট কোম্পানি হলো যদি আপনি আরপিএফ করবেন, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যদি আপনি এমপ্লয়ীদের জন্য করতে হয়, করলে সেখানে কিছু ট্যাক্স বেনিফিট পায়, তো সেটার জন্য কি করতে হয়, যেই কমিশনার ওই দিন থাকে সেখান থেকে অনুমতি নিতে হয়। সেই বিষয়টা আলোচনা আছে তফসিল 2-এ, সেটা আপনারা একটু পড়ে নেবেন। এগুলো আপনার কর্মক্ষেত্রে লাগবে, বাট এগুলাতে তেমন একটা ফোকাস পয়েন্ট, ওটা আপনারা যারা এখন পরীক্ষা দিবেন পরীক্ষার ক্ষেত্রে এগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ না, বাট কাজের ক্ষেত্রে আপনার এই বিষয়গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তারপরে আসেন আমরা যাব তৃতীয় তফসিল। হ্যাঁ, তৃতীয় তফসিলটা একটু ইম্পর্টেন্ট আছে, সেখানে কি আছে, অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামortization। এখন এই বিষয়টা কিন্তু আপনার ব্যক্তিগত রিটার্নের ক্ষেত্রে তেমন একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু আপনার যখন কোনো কোম্পানি রিটার্নে যাবেন তখন কিন্তু এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত রিটার্নের ক্ষেত্রে খুব কম ক্ষেত্রেই আসে। অনেক সময় আপনার যদি প্রপার্টরশিপ কোম্পানি হয়, তো আপনি তো ব্যক্তি করদাতা হিসেবে প্রপার্টরশিপ কোম্পানির ক্ষেত্রে আসে। তো প্রপার্টরশিপ কোম্পানি যদি আবার যদি যে না, আপনার একটা লিমিট দেওয়া আছে যে 3 কোটি টাকার উপরে যখন যাবেন তখন আপনার উপর অনেকগুলো দায়িত্ব চলে আসে। হ্যাঁ, তো সেই যে আপনাকে দেখা যাচ্ছে যে উৎসেচক কর্তন করতে হয়, হ্যাঁ, সেই জিনিসগুলা যখন আপনার ওই ওই সিস্টেমের মধ্যে আসলে তখন আপনার প্রপার্টরশিপ কোম্পানির ক্ষেত্রে এটা আসে নর্মালি। এটা হচ্ছে কি লিমিটেড কোম্পানির ক্ষেত্রে, কোম্পানি রিটার্নের ক্ষেত্রে এগুলো আসে, অবচয় ভাতা, নিঃশেষ ভাতা ও অ্যামortization, কেমন? তো এখন আমরা অবচয় ভাতা পরিগণনা কিভাবে করব, যে দেখা যাচ্ছে যে কৃষিতে ব্যবহৃত সম্পদের অপচয় ভাতা, এখন এটা আসবে ধরেন আপনার ব্যক্তিগত রিটার্নে যদি আপনি দেখেন যে আপনার কৃষি আয় আছে, আপনি একজন কৃষক। তো এখন আপনি কৃষি ক্ষেত্রে আয় করলেন, আপনি দেখালেন কৃষি ক্ষেত্রে আয়ের স্ল্যাব দেওয়া আছে, সেখানে কত পর্যন্ত আপনার আয়কর মুক্ত, সেগুলো সেগুলো আপনি পরিপালন করলেন। করার পরবর্তীতে আপনি এখন খরচও নিলেন, খরচ নেওয়ার পরে কিন্তু আপনাকে অবচয় ভাতা নেওয়ারও কিন্তু সুযোগ থাকে।
সেই অবচয় ভাতাটা যখন আপনি নিবেন তখন আপনাকে এখানে আসতে হবে যে কৃষিতে ব্যবহৃত পরিসম্পদের অবচয় ভাতা কিভাবে ক্যালকুলেশন করবেন সেটা দেওয়া আছে। যে কোনো করদাতা কর্তৃক কৃষির উদ্দেশ্যে ব্যবহৃত তাহার মালিকানাধীন কোনো মূলধনী পরিসম্পদ পূর্ত বা ভৌত অবকাঠামো বাবদ অবচয় ভাতা অবলোপিত মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে নির্দিষ্টভাবে প্রদত্ত হইবে। এখন আপনি কৃষিতে যদি আপনি কি বলে যেমন ইট কংক্রিট ইস্পাত ও সমজাতীয় উপকরণ দ্বারা নির্মিত ইমারত বা কাঠামো, যেমন আপনি কৃষি কাজ করেন, আপনি বড় কৃষক, এখন আপনি একটা কি করলেন, বড় একটা শেড তৈরি করলেন, কি জন্য? আপনার পণ্য রাখার জন্য গোডাউন করলেন, অথবা গুদামঘর, যেটা আমরা গুদামঘর বলি, হ্যাঁ। অথবা আপনার এই কৃষিকাজ পরিচালনার জন্য আপনি ঘর করলেন একটা, যে আপনার অনেক বিশাল এরিয়া আছে, সেখানে তো আপনি ওই বাড়ি থেকে গিয়ে আসা যাওয়া করে এটা সম্ভব হয় না, তাহলে ওখানে যারা থাকবে, যারা কৃষিকাজ করবে, কৃষিকাজের যন্ত্রপাতি রাখতে হবে, সেটার জন্য আপনি একটা ঘর করবেন, তাহলে সেটা কি ধরনের ঘর করলে কি ধরনের খরচ আপনি অবশ্যই বা তাটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। ঠিক আছে? কি আছে যদি আপনি কি করেন, ইমারত করেন কি দিয়া, ইট কংক্রিট ইস্পাত বা সমজাতীয় উপকরণ দ্বারা নির্মিত ইমারত বা কাঠামো হয়, তখন অবচয়ের হার হলো 10%। টিন বাঁশ খড় বা সমজাতীয় দ্রব্য দ্বারা নির্মিত ঘর বাড়ি হলো 10%, স্থায়ী বেড়া যদি দেন 10%, নলকূপ 10%। হ্যাঁ, এগুলো একটু আপনারা দেখে নেবেন, অর্থাৎ আমরা জাস্ট এটা আপনাদেরকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছি যে না এগুলোর ক্ষেত্রে এই ধরনের হয়। হ্যাঁ, যেমন আপনি ট্রাক্টর, তেলের ইঞ্জিন বা হালকা যন্ত্রপাতি যদি কিনেন, তাহলে বছর শেষে কিন্তু ধরেন আপনি এটা কিভাবে করবেন, সেই জিনিসগুলা দেওয়া আছে। তো সেটা আপনারা যখন রিটার্ন করবেন, রিটার্নের সময় এই জিনিসগুলোর মানে কিভাবে করতে হবে, এই বাতাগুলা কিভাবে ক্যালকুলেশন করতে হয়, সেই জিনিসগুলা আপনারা রিটার্নের মাধ্যমে দেখাইতে হবে। ঠিক আছে? এরপর আসে ব্যবসা। যদি আপনার সোর্স অফ ইনকাম যদি ব্যবসা হয়, তাহলে ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদের উপর অবচয় ভাতা। এখন ব্যবসা ব্যক্তিগত প্রফেশনাল ব্যবসা হতে পারে, এটা আপনার লিমিটেড কোম্পানির ব্যবসা হতে পারে, সেখানে দেওয়া আছে কোনো স্যার, করদাতা কর্তৃক। বলেন। স্যার একটা কোশ্চেন করবো। স্যার ওই বলেন। ওই অপচয় ভাতার যে পার্সেন্টেজ হিসেবে এক একটা ক্ষেত্রে 20%, 10%, ওটা কি ওই রেটেই দিতে হবে, না আমি আমার মন গড়া দিতে পারবো? না না না, মন মন গড়া দেওয়ার কোনো সুযোগ নাই এখানে। আপনার আইনের দ্বারা 78 সম্ভবত, একটা মিনিট একটু রাখেন। মোহন ভাই, আমি একটু অ্যাড করি, এটা গভর্নমেন্ট নির্ধারণ করে দেয় আর কি। হ্যাঁ, ওই যে হ্যাঁ, গভর্নমেন্ট জি নির্ধারণ জি। করে দেয়, এর বাইরে যাওয়া যাবে না। যাওয়া যাবে না, আর হঠাৎ। অবচয়টা হচ্ছে, এটা কিন্তু কমার্সের টার্ম। অবচয়টা হুম, হচ্ছে মানে অবচয়টা কি, ডিপ্রিসিয়েশন। অবচয় মানে এটার ইংরেজিটা হচ্ছে ডিপ্রিসিয়েশন, তার মানে হচ্ছে অবচয়। অবচয় মানে হচ্ছে, এটা যদি আমি সহজ করে বলি, যে মানে অর্থাৎ একটা জিনিস কেনার পরে 5 বছর ব্যবহার করে বা করার পর, বা 10 বছর ব্যবহার করার পর এটার যে মূল্যের হ্রাস হয় বা মূল্যটা যে কমে যায়, এটাকেই মূলত জি অবচয় বলা হয়। হ্যাঁ, মানে এটা হচ্ছে যারা নন কমার্স আছেন তাদের জন্য আমি চেষ্টা করলাম। মানে অর্থাৎ আপনি একটা ধরেন, একটা ল্যাপটপ আজকে কিনলেন, আপনি 1 বছর পরে এটার কি সমমূল্য পাবেন বিক্রি করলে? জি না। পাবেন না। তার মানে এটার মূল্য হ্রাস হয়ে গেল, কমে গেল। এই কমে যাওয়াটাকেই বলা হয় অবচয়। যেমন একটা জি ফার্নিচার যদি কিনেন, তাহলে সেটা মূল্যটা কমে যাবে, তাহলে সেটা হবে অবচয়। তার মানে এই সম্পদের ভ্যালুটা কিন্তু থাকলো না, তার মানে সম্পদের ভ্যালুটা কমে গেল। তার মানে কমে গেলে ক্ষতি, ক্ষতি হলে কি আপনি জি বাদ দিবেন? আপনার আয়টা কমে যাবে না? জি এটা কিন্তু অদৃশ্য ক্ষতি, এই ক্ষতিটা কিন্তু অদৃশ্য। অর্থাৎ জি আয়টা কিন্তু কমে যাচ্ছে, তাহলে এই 10% কেন বাদ দিবেন? বা এই মানে অর্থাৎ ওই যে সাবজেক্ট ভেদে বা অ্যাকাউন্টিং টাইটেল ভেদে কেন বাদ দিবেন? আপনার আয়টাকে কমানোর জন্য। আর যদি দেখা গেল আপনার ওই সম মূল্যই থাকে, তাহলে 5 বছর পরে যখন আপনি নতুন করে প্রোডাক্ট ক্রয় করবেন, তখন তো এটা আপনার ক্ষতি হবে। ঠিক আছে? অর্থাৎ ওই আপনি মানে করের যে সুবিধাটা সেটা নিতে পারলেন না। এটা আরো অ্যাকাউন্টিং এর আরো বিভিন্ন বিষয় আছে, অনেক পদ্ধতি আছে, মেথড আছে। আমরা জাস্ট এখন শুধু জানবো যে এই যে আমি অ্যাডজাস্ট করব, আমার আমার যে সম্পদের যে মূল্য হ্রাস ঘটে, আমি যে অ্যাডজাস্ট করব, সেটা কি করে করব, কত পার্সেন্টে করব। এটা হচ্ছে এই পার্সেন্টেজটা আপনাকে এখানে উল্লেখযোগ্য যেগুলি, উল্লেখযোগ্যর মধ্যে আছে আমি বলি, যেমন ধরেন আসবাবপত্রের অপচয়ের হার, যেটা অফিসিয়ালি কমন। দালান কোঠা বা বিল্ডিং, যন্ত্রপাতি, হ্যাঁ, এগুলো হচ্ছে কমন। এই যে কমন ফ্যাক্টর গুলিতে একটু, অর্থাৎ পাঁচ পাঁচ ছয়টা, সম্ভবত সর্বোচ্চ 5-6টা হবে, এটা একটু মনোযোগ দিলেই হবে। ঠিক আছে? হ্যাঁ, মামুন ভাই, আপনি কন্টিনিউ করেন। জি, আর দাদা খুব সুন্দর এটা তো ব্যাখ্যা করছে বুঝতে- যে আমি এখানে। জাস্ট মানে একটু অংশগ্রহণ করলাম না না, আপনার ঠিক সাথে। আছে, জি, ঠিক আছে, ধন্যবাদ। থ্যাংক ইউ।
ডেপ্রিসিয়েশনের মেথড আছে, হ্যাঁ, এইটাগুলো আপনারা যারা যখন কাজ করবেন তখন আসলে যারা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড আছেন তারা জানেন, আর যারা নন অ্যাকাউন্টিং আছেন তাদের জন্য একটু জটিল মনে হবে প্রথমে, আসলে অত জটিল না বিষয়টা, হ্যাঁ। তো ডেপ্রিসিয়েশনের বিভিন্ন মেথড আছে, দাদা অলরেডি উল্লেখ করছে। ধরেন আপনি একটা কি করলেন, কি কি কাজ করেন, আপনি একটা ট্রাক্টর কিনলেন। এখন ট্রাক্টরটা কিনলেন যখন দেখা গেলো যে 5 লক্ষ টাকা দিয়ে, একটা এক্সাম্পল আমি বলতেছি, আমি কিন্তু একবার আইনকে ইয়ে করে বলছি না। এখন একটা ট্রাক্টর কিনলেন, ট্রাক্টরে দেখা যাচ্ছে ডেপ্রিসিয়েশন ভ্যালু মেথড হলো ধরেন প্রতি মানে 1 বছর পরে। এটা এক্সাম্পল, আমি ডেপ্রিসিয়েশন মেথড গুলো আছে সেগুলো তখন আবার মেথড পড়তে হবে, সেটা অ্যাকাউন্টিং ব্যাকগ্রাউন্ড তারা জানেন। তো এখন ধরেন আমরা ধরে নিলাম যে একটা ট্রাক্টর কিনলাম, এটার আমার ডেপ্রিসিয়েশন মেথড হলো 1 বছর পরে। যে 1 বছরে আমার এটার ভ্যালু কি দাঁড়া, আমি কিনলাম 5 লক্ষ টাকা দিয়ে, 1 বছর পরে আমার এই ট্রাক্টরটার দাম দাঁড়ালো কত, 2 লক্ষ টাকা। তাহলে আমার অবচয় হয়ে গেল কত, 3 লক্ষ টাকা। তাহলে এখন এই 3 লক্ষ টাকার উপরে আমি কত পাবো, এই যে দেখেন ট্রাক্টর এখানে আছে, ট্রাক্টর এই যে 9 নম্বরে ট্রাক্টর, তেল ইঞ্জিন এবং হালকা যন্ত্রপাতি। তাহলে এই যে 10% মানে কি, আমি ওই 3 লক্ষ টাকার উপরে 10% আমি পাবো। কেমন, এই হলো বিষয়টা। এখন আপনি এটার জন্য আবার ক্ষতি, সমন্বয় এবং যেটা না অবচয় ভাতা যেটা না, এটা হলো 70-71 ধারাটা পড়ে নেবেন, হ্যাঁ। ওখানে কিভাবে করবেন মোটামুটি একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। কেমন, এই হলো বিষয়টা। এখন আমরা কৃষির পরবর্তীতে যেটা আছে, ব্যবসায় ব্যবহৃত পরিসম্পদের উপর অবচয় ভাতা। কোন করদাতা কর্তৃক ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত এবং তার মালিকানাধীন কোন পরিসম্পদের সংশ্লিষ্ট আয় বর্ষের জন্য অবচয় ভাতা এই অংশে বর্ণিত বৃদ্ধি হার সীমাবদ্ধতাগত শর্তাবলী সাপেক্ষে প্রদত্ত হইবে। এখন ব্যবসার ক্ষেত্রে কি হয় যে আপনি স্টেশনারি কিনেন অথবা একটা ল্যাপটপ কিনলেন অথবা ইন্ডাস্ট্রির জন্য কোনো যন্ত্রপাতি কিনলেন, সেগুলোর ক্ষেত্রে কি ধরনের হবে সেটার একটা হার দেওয়া থাকে। সেই হার অনুপাতে আপনি এটা অবসর ভাতাগুলো পাওয়া থাকবেন। এই যে দেখেন এখানে আপনি একটা বিল্ডিং করবেন, কারখানা ভবন করবেন, যেমন কি বলছে ইমারত, এই সানে তো অন্য কোনোভাবে নির্দিষ্ট না থাকিলে 5%, কারখানা ভবন হলো 10% পাবেন, আসবাবপত্র ফিটিংস এ 10%, অফিস সরঞ্জামে আপনি 10% পাবেন, যন্ত্রপাতি স্থাপনা ও সরঞ্জাম 10%, হ্যাঁ। এখন এই যে আহ, প্রচলিত পদ্ধতিটা, এই পদ্ধতিটা কিন্তু বছর বছর কিন্তু চেঞ্জ হয়। তো চেঞ্জ হলো কিনা সেটাও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। যখন আপনি রিটার্ন করবেন যদি কোনো অপচয়ের বিষয় থাকে তখন কিন্তু এটা চেক করে করতে হবে। না হলে আপনার রিটার্নটা যদি মনে করেন না গত বছর এটা 10% ছিল, আপনি এবছরও 10% দিয়ে দিলেন, দেখা গেলো যে যদি ঠিক থাকে তো তাইলে ভালো, যদি কোনো চেঞ্জ হয় তাহলে কিন্তু আপনার রিটার্নটা কি হয়ে গেল, ভুল হয়ে গেল। এই জন্য এগুলা প্রত্যেক বছর চেঞ্জ হয় অর্থ আইনের মাধ্যমে, এটা খেয়াল করতে হবে যে কোনো চেঞ্জ আছে কিনা। কেমন, এই যে সেতু, রাস্তা, ফ্লাইওভার, পেভমেন্ট, রানওয়ে, অ্যাপ্রন, টারমাক, হ্যাঁ, বোর্ডিং, যোগাযোগ ও অনুসন্ধান, এগুলা প্রথমে যে বিষয়গুলো থাকবে সেই জিনিসগুলোকে আপনাকে দেখতে হবে যে আপনার কোন বিষয়টার উপর আপনি অবশ্যই ভাতা পাবেন। এটার যে অবসর ভাতার জন্য যে সময় টাইম ফ্রেম থাকে সেটাও জানতে হবে যে আমি এটা কয় বছর পর পাবো। প্রত্যেকটা জিনিস কোনোটা আছে 1 বছর, কোনোটা 3 বছর, কোনোটা 5 বছর, সেই জিনিসগুলো আপনার ওই ডেপ্রিসিয়েশন মেথডের মধ্যে আছে। এরপর আর কি পাঁচ আছে, প্রারম্ভিক অবসর ভাতা। এটার মধ্যে বলছে কি দেখুন, দেখেন যে ক্ষেত্রে কোনো ভবন নবনির্মিত হইয়াছে অথবা যন্ত্রপাতি বা স্থাপনা ইহার অন্তর্ভুক্ত কোনো পরিসম্পদ প্রথমবারের মতো বাংলাদেশে ব্যবহার করেছে, সেই ক্ষেত্রে এই অনুচ্ছেদে বর্ণিত সীমা ও শর্তাবলী সাপেক্ষে উপ অনুচ্ছেদ 4 উল্লেখিত হারে প্রারম্ভিক অবস্থায় ভাতা অনুমোদিত হইবে। নিম্নবর্ণিত পরিসম্পদের ক্ষেত্রে কোনো প্রারম্ভিক অবস্থায় ভাতা অনুমোদিত হইবে না। যেমন আপনি অবসর ভাতা কোথায় পাবেন না সেটাও বলা আছে, কোথায় ভাড়ায় খাটানো হয় এইরূপ মোটর যান আপনি ভাড়া নিয়েছেন, সেটার আপনি অবসর ভাতা ক্লেম করবেন, সেটা অনুমোদিত হবে, এটা অনুমোদন করবে না। তারপরে ইতিপূর্বে বাংলাদেশে ব্যবহৃত এইরূপ কোনো যন্ত্রপাতি বা স্থাপনা, কি হলো, এটা বাংলাদেশে অলরেডি ব্যবহার হচ্ছে। আপনি একটা কোম্পানি থেকে পুরাতন যন্ত্রপাতি নিয়ে আসলেন, ওই কোম্পানি এটা অলরেডি কি করলো, সে তার ডেপ্রিসিয়েশন ভ্যালুটা গভর্নমেন্ট থেকে নিয়ে নিছে, নিয়ে নেওয়ার পরে দেখা যাচ্ছে এটার আম, যে লাইফ সাইকেল ছিল 20 বছর, সে এটা অলরেডি 15 বছর ইউজ করে সে অবসর ভাতা অ্যাডজাস্ট করে ফেলছে। কিন্তু এখন আপনি সেকেন্ড হ্যান্ড কিনে নিয়ে এসে আপনি অবসর ভাতা দাবি দাবি করলেন, সেটা অনুমোদন হবে না, অনুমোদিত হবে। কেমন, আচ্ছা, কোন কারদাতা কর্তৃক যে আয় বর্ষে তার ব্যবসা বা ব্যবসার উদ্দেশ্যে কোন পরিসম্পদ প্রথম ব্যবহৃত হইয়াছে অথবা যে আয় বর্ষে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে, এই দুইয়ের মধ্যে যাহা পরে ঘটে সেই আয় বর্ষের ক্ষেত্রে প্রারম্ভিক অবসর ভাতা অনুমোদিত হইবে। তাহলে এখানে কিন্তু বুঝেন দুইটার মধ্যে বলছে যে এটা আগে করছে, তাহলে কি বলছে যে কোন করদাতা কর্তৃক যে আয় বর্ষে তার ব্যবসা বা ব্যবসার উদ্দেশ্যে কোন পরিসম্পদ প্রথম ব্যবহৃত হইয়াছে অথবা যে আয় বর্ষে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হইয়াছে,
এর মধ্যে যাহা পরে ঘটে, আপনি একটা সম্পদ ব্যবহার করলেন আপনার ব্যবসার উদ্দেশ্যে, একটা মেশিন কিনলেন, মেশিন কিনে আপনি কি করলেন, এটা ব্যবহার করলেন। এখন ব্যবহার করার পরে কি হলো, একটা এটা তো প্রোডাকশন আসতে একটা সময় লাগবে। তাহলে প্রথম যেই আয় বর্ষে প্রথম বাণিজ্যিক উৎপাদন শুরু হয়েছে আপনার, দেখা যাচ্ছে যে আপনি আজকে ব্যবহার শুরু করলেন, আজকে তার এটার আউটপুট আসবে না, এটার আউটপুট আসতে আরো সময় লাগবে, ধরেন আরো 1 মাস লাগবে বা 15 দিন লাগবে। এই যে সময়টা, এই সময়টার ক্ষেত্রে কি বলছে যে যেটা পরে ঘটবে সেখান থেকে এই ক্যালকুলেশনটা আসবে। হ্যাঁ, যে আপনি মেশিন আনছেন ওই দিন থেকে হবে এমন না, মেশিন থেকে প্রোডাকশন আউটপুট আসতেছে সেদিন থেকে হবে, তাহলে পরে যেটা করতেছে সেটা হবে। অথবা মেশিন আনছেন আজকে, আজকে আপনার আউটপুট হয়ে গেল, তাহলে কি হলো, সেম তো। তাহলে ওই দিন থেকে হিসাব হবে। যে দেখা যাচ্ছে যে আপনি মেশিন আনলেন আজকে, প্রোডাকশন শুরু করলেন আরো 3 মাস পরে, এমন হয় না? অনেক ইন্ডাস্ট্রি আছে যে একটা মেশিন আনার পর এটা প্রোডাকশন যেতে যেতে 1 বছর 2 বছরের সময় লেগে যায়। তো এই জন্য বলছে যে যেটা পরে ঘটবে, আপনি যখন প্রোডাকশনে গিয়ে আউটপুট নিয়ে আসলেন তখন সেই দিন থেকে, এটা পরের ঘটনা যেহেতু, সেখান থেকে আপনার কাউন্টিং করতে হবে। সংশ্লিষ্ট পরিসম্পদের ক্রয়মূল্যের উপর নিম্নবর্ণিত সারণীতে উল্লিখিত হারে প্রারম্ভিক অবচয় ভাতা পরিগণনা করা হইবে। এখানেও দিয়ে দিচ্ছি কি, যে কোনো ধরনের ইমারত হইল কত 10%, বানাই চালিত জাহাজ বা মোটরযান যন্ত্রপাতি বা স্থাপনা এর আওতাভুক্ত কোনো পরিসম্পদ 25%। এখন আমরা আসি যে যন্ত্রপাতি বা স্থাপনার উপর ত্বরান্বিত অবচয় ভাতা। যে ক্ষেত্রে যন্ত্রপাতি বা স্থাপনার আওতাভুক্ত যে কোনো পরিসম্পদ বাংলাদেশে অবস্থিত কোনো শিল্প স্থাপনায় ব্যবহৃত হয়, সেক্ষেত্রে এই অনুচ্ছেদে বর্ণিত সীমা ও শর্তাবলী সাপেক্ষে উপঅনুচ্ছেদ 3-এ উল্লিখিত হারে ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হবে। শিল্প স্থাপনাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর বছর হইতে 3 বছর পর্যন্ত ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হইবে। তাহলে দেখেন, এই যে আমরা যে বললাম যে আপনার ডেপ্রিসিয়েশন মেথড গুলো আছে, সেই মেথড গুলা আলাদা। ডেপ্রিসিয়েশন যখন আপনি পড়বেন, অ্যাকাউন্টিং যারা পড়ছেন তারা জানেন সেখানে ডেপ্রিসিয়েশন মেথড, কিন্তু এখানে আয়কর আইনও কিন্তু কিছু কিছু জিনিস ফিক্স করে দিয়েছে যে শিল্প স্থাপনাটির বাণিজ্যিক উৎপাদন শুরুর বছর হইতে 3 বছর পর্যন্ত ত্বরান্বিত অবচয় ভাতা অনুমোদিত হবে। অর্থাৎ আপনি আনসার্টেন পিরিয়ডের জন্য কিন্তু অবচয় ভাতা পাবেন না। যেগুলো হলো বিশেষত যন্ত্রপাতি বা স্থাপনা, যেগুলো আপনি ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করতেছেন, সেগুলোর ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য। সংশ্লিষ্ট পরিসম্পদের ক্রয়মূল্যের উপর নিম্নবর্ণিত হারে উল্লিখিত হারে ত্বরান্বিত অবচয় ভাতা পরিগণনা করতে হবে। তাহলে আপনার যে ক্রয় মূল্যটা আছে, ধরেন আপনি একটা মেশিন কিনলেন আমার ইন্ডাস্ট্রির জন্য, সেই মেশিনটার যে ক্রয় মূল্য আছে, সেই ক্রয় মূল্যের উপর প্রথম আয় বর্ষে কি 50%, দ্বিতীয় আয় বর্ষে নিতে পারবেন 30%, আর তৃতীয় আয় বর্ষ হলো 20%। দ্যাট মিনস আপনার 100%-এ কিন্তু আপনি নিয়ে নিলেন ডেপ্রিসিয়েশনটা। এখন এটা যদি নিতে হয়, এই সুবিধাটা কিছু শর্তাবলী আছে এবং যোগ্যতা থাকতে হবে। যে সেগুলা কি কি, সংশ্লিষ্ট পরিসম্পদ উপনিষদে একে উল্লেখিত শিল্প স্থাপনার মালিকানাধীন এবং পূর্বে বাংলাদেশে ব্যবহৃত হইতে হয় নাই। অর্থাৎ আপনার এটা ইন্ডাস্ট্রির জন্য হইতে হবে, ব্যক্তিগত প্রয়োজনে না, এবং এটা বাংলাদেশে আগে ব্যবহৃত হয় নাই। আপাতত বলবৎ কোনো আইন দ্বারা বা আইনের অধীন প্রতিষ্ঠিত কোনো বডি কর্পোরেট কর্তৃক পরিচালিত যার প্রধান কার্যালয় বাংলাদেশে অবস্থিত। তাহলে আপনার কোম্পানির সবকিছু বাংলাদেশে হইতে হবে। ঠিক আছে। কোম্পানি আইন 1994 এ সংজ্ঞায়িত কোনো কোম্পানি কর্তৃক পরিচালিত যাহার নিবন্ধিত কার্যালয় বাংলাদেশে অবস্থিত এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর তারিখ হইতে যাহার অনুমোদিত ও পরিশোধিত মূলধন কমপক্ষে 20 লক্ষ টাকা। এই কন্ডিশনগুলো কিন্তু কমপ্লাই করতে হবে। দ্যাট মিনস এই কোম্পানিটা, ধরেন আপনি যদি কোনো বিদেশি কোম্পানি, তার ইন্ডাস্ট্রির জন্য তার বাংলাদেশে কোনো অফিস নাই, অনুমতি নিল কি তার শাখা অফিস হিসাবে বা রিপ্রেজেন্টেটিভ অফিস হিসাবে নিয়ে সে এগুলা করতে পারবে না, এই সুবিধাটা পাবে না। আবার কি বলছে, শিল্প স্থাপনাটি তিয়াইনদারি এই আইনের বিধানাবলী অনুসারে হিসাব সংরক্ষণ করে। তাহলে কি হচ্ছে, বাংলাদেশে যদি তার অফিস হয় তাহলে তাকে টি নিতেই হবে, এবং সে এই আইনের অধীনে, অর্থাৎ আয়কর আইন 2023 অনুপাতে তার হিসাবপত্র সংরক্ষণ করতে হবে। স্বতন্ত্র ও পৃথকভাবে হিসাব সংরক্ষণ করে, অর্থাৎ ওই প্রতিষ্ঠান বা ওই ফ্যাক্টরি অথবা কারখানা, যেটাই বলি আমরা, তার স্বতন্ত্র হিসাব রক্ষণ থাকতে হবে এবং তাকে কি করতে হবে, রিটার্ন দাখিল করতে হবে। নিম্নমন্ত্রী প্রতিষ্ঠা যথা বোর্ডের নিকট বিধিবদ্ধ ফরম ও পদ্ধতি বাণিজ্যিক উৎপাদন শুরুর মাসের শেষ দিন হইতে 6 মাসের মধ্যে ত্বরান্বিত অবচয় ভাতার জন্য আবেদন করিতে হবে। তাহলে ত্বরান্বিত অবচয় ভাতা নিতে হলে কি করতে হবে, আবেদন প্রায়র অনুমতি নিতে হবে। ঠিক আছে। আবেদনপত্রের সহিত এই মর্মে একটি ঘোষণা সংযুক্ত করিতে হইবে যে শিল্প স্থাপনাটি এই আইনের কোন ধারার অধীন কর অব্যাহতি পায় নাই এবং কর অব্যাহতির জন্য বোর্ডের নিকট কোনো আবেদন করে না এবং করিবে না।
তাহলে আপনি যদি আবার কর অব্যাহতি নেন তাহলে কিন্তু আপনি এই ত্বরান্বিত অবশ্যই ভাতাটা পাবেন না। ঠিক আছে। এখন এরপর আছে কি, পরিসম্পদ বিক্রয় বা হস্তান্তর এবং উহার লাভ বা ক্ষতি সম্পর্কিত ব্যবস্থা। আপনি যদি কোনো সম্পদ কিনলেন, কিনে একটা সময় আপনি এটা বিক্রি করে দিলেন অথবা হস্তান্তর অন্য আপনার অন্য ইউনিটে দিয়ে দিলেন, হ্যাঁ, এবং এখানে আপনার কিছু লাভ হতে পারে, ক্ষতি হতে পারে, সেটা কিভাবে মেনটেন করবেন সেটার জন্য যে ক্ষেত্রে কোনো আয় বর্ষে কোনো করদাতা কর্তৃক কোনো পরিসম্পদ বিক্রয় বা হস্তান্তর করা হয়, সেই ক্ষেত্রে উক্ত পরিসম্পদের বিপরীতে এই অংশের অধীন উক্ত আয় বর্ষে কোনো অবস্থায় ভাতা অনুমোদিত হইবে না। এখন পরিসম্পদের মধ্যে কি আছে দেখেন, পরিসম্পদ অর্থ কোনো ব্যক্তির মালিকানাধীন স্পর্শযোগ্য অস্থাবর সম্পত্তি, স্থাবর সম্পত্তি বা স্থাবর সম্পত্তিতে কাঠামোগত উন্নয়ন, অস্পর্শ হলে হবে না, যাহার স্বাভাবিক ব্যবহার উপযোগী আয়ু 1 বছরের অধিক, স্বাভাবিক ব্যবহারের ফলে যাহার মূল্য হ্রাস পায় বা ব্যবহার অনুপযোগী হয় এবং যাহার জন্য এই আইনের কোনো বিধানাবলীর অধীন অবশ্যই ভাতা ব্যতীত অন্য কোনো ভাতার অনুমোদিত নহে। আসবাবপত্র হলো ফিটিংস অর্থে ফিটিংস অন্তর্ভুক্ত হইবে, স্থাপনা অর্থ ব্যবসার উদ্দেশ্যে ব্যবহৃত জাহাজ, যানবাহন, বই, বৈজ্ঞানিক সরঞ্জাম এবং সার্জিক্যাল যন্ত্রপাতি অন্তর্ভুক্ত হইবে। এগুলা জাস্ট ডেফিনিশন দেওয়া আছে যে আপনি কোনটাকে কি হিসাবে ধরবেন, সেই বিষয়গুলো আপনি কোনটার পাবেন, কিসের মধ্যে কি কি আছে, আপনি সব কিছুর মধ্যে নিতে হবে সেটা আগে দেখতে হবে যে আমার এটা আছে কিনা। এখন অবলোপিত মূল্য, এটার একটা ডেফিনিশন দেওয়া আছে, সংজ্ঞা দেওয়া আছে যে অবলোপিত মূল্যটা কিভাবে হবে, কি অর্থ, কি অর্থ হলো যেই ক্ষেত্রে পরিসম্পত্তি কোনো আয় বর্ষ অর্জিত হয় সেই ক্ষেত্রে উক্ত পরিসম্পদ বাবদ অনুমোদিত কোনো প্রারম্ভিক ভাতা বাদ দিয়ে সম্পত্তির ক্রয় মূল্য, অন্যান্য ক্ষেত্রে সম্পত্তির ক্রয় মূল্য হইতে পূর্ববর্তী আয় বর্ষ বা বর্ষবরণ কর নির্ধারণীতে যে উক্ত পরিসম্পত্তির অনুমোদিত অবস্থায় ভাতা সমূহের সমষ্টির যোগফল। এটা আমি অলরেডি আপনাদেরকে এক্সপ্লেন করছিলাম যে একটা ট্রাক্টর কিভাবে আপনি অবশ্যই ভাতাটা করবেন। আচ্ছা, অ্যামটাইজেশন পরিগণনা, এটা হলো সম্পূর্ণ কোম্পানির ক্ষেত্রে। হ্যাঁ, তো অ্যামটাইজেশন এগুলা ব্যক্তি রিটার্নের ক্ষেত্রে আসবে না, এটা সম্পূর্ণ কোম্পানির, লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এই বিষয়গুলো আছে। যেমন কি কি করতে হয়, পরিগণনা কি, এই অংশের অধীন অ্যামটাইজেশন বড় ভাতা সরল রৈখিক পদ্ধতিতে পরিগণনা করিতে হইবে। লাইসেন্স ফি এর অ্যামটাইজেশন, কিসের কিসের উপরে অ্যামটাইজেশন হবে সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে, এগুলো আপনারা একটু দেখে নেবেন। হ্যাঁ, ঠিক আছে। অ্যামটাইজেশন অনলি ফর লিমিটেড কোম্পানি, এখানে কোন ব্যয়টা অনুমোদিত ব্যয়ের অ্যামটাইজেশন, এই জিনিসগুলো থাকবে। গবেষণা এবং উন্নয়ন ব্যয়ের অ্যামটাইজেশন, তারপর সফটওয়্যার অ্যাপ্লিকেশন অ্যামটাইজেশন। ঠিক আছে, এই জিনিসগুলো একটু দেখে নেবেন। তারপর আমরা যাব সবচেয়ে যেটা আমাদের বেশি কমনলি ইউজ হবে, 6 শিডিউল। হ্যাঁ, এটা কিন্তু আপনার এটার ইউজটা অনেক বেশি। দেখেন এটা কি আছে, এটা অনেক ইম্পর্টেন্ট এবং আপনাদের আমরা এই পর্যন্ত যে দুইটা তফসিল পড়লাম, প্রথম তফসিল থেকে কিছু প্রশ্ন থাকতে পারে একটা দুইটা, যে আপনার কোন কোন ক্ষেত্রে আপনি যদি আহ, অপ্রদর্শিত সম্পদ কিভাবে আপনি প্রদর্শন করবেন, এটি সংক্রান্ত একটা প্রশ্ন থাকতে পারে। সেটা শর্ট কোশ্চেন হোক বা বড় কোশ্চেন হোক, সেটা একটা থাকতে পারে। আর অবশ্যই ভাতার ক্ষেত্রে হয়তো কিভাবে অবশ্যই ভাতাটা ক্যালকুলেশন করবেন, অথবা কৃষির ক্ষেত্রে একটা বলতে পারে, অথবা ব্যবসার ক্ষেত্রে এখানে অবশ্যই ভাতার পার্সেন্টেজ কত, এই ধরনের কোশ্চেন থাকতে পারে। এগুলা আসলে এটা যারা কোশ্চেন করবেন ওনাদের এর উপরে নির্ভর করবে। তবে এখান থেকে তফসিলগুলো থেকে কিছু থাকবে কোশ্চেন, এগুলা অনেক ইম্পর্টেন্ট। এই জন্য আমরা আপনাদেরকে সব তফসিল না পড়াই কিন্তু স্পেসিফিক্যালি যে তফসিলগুলো ইম্পর্টেন্ট, যেখান থেকে কোশ্চেন হওয়ার সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করতেছি। তো এর মধ্যে ষষ্ঠ তফসিলটা কিন্তু ইম্পর্টেন্ট, এখান থেকে আপনি একটা না একটা কোশ্চেন পাবেনই, যে দেখা যাচ্ছে যে আপনার যে কোশ্চেনের মধ্যে এটা রিলেটেড থাকবে। কারণ এখানে কি আছে দেখেন, কর অব্যাহতি, রেয়াত ও ক্রেডিট। আপনি যখন একটা আয়কর রিটার্ন করেন তখন এটা একটা ইমপ্লিকেশন আছে, অর্থাৎ আপনাকে এটা করতেই হবে। যে একজন লোকের একটা রিটার্ন দিলেন, বেশি কিছু না, সে ব্যবসা করে, তার একটা ট্রেড লাইসেন্স আছে, তো অন্য কিছু নেই, সে ছোট একটা ব্যবসা করে কিন্তু তার একটা ট্রেড লাইসেন্স আছে। এখন এই ট্রেড লাইসেন্সে কি করে উনি, যখন রিনিউ করেন তখন 3,000 টাকা আয়কর পরিশোধ করতেছেন, তাহলে এখানে একটা বিষয় আছে।
তো এখন উনি সেক্ষেত্রে কি করতে পারবেন, ক্রেডিট নিতে পারবেন কিনা, না রেয়াতের, এই কোশ্চেনগুলো আসবে আর কি বিষয়টা, ঠিক আছে। এখন এই জন্য ষষ্ঠ তফসিলটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। আর পরীক্ষার জন্য যখন আপনারা প্রস্তুতি নেবেন, আসলে প্রত্যেকটা জায়গাতে আপনাকে একটু দখল থাকতে হবে, আপনাকে একটু গো থ্রু করতে হবে। আপনি মুখস্থ করা দরকার না, আপনি রিডিং পড়েন, রিডিং পড়লেও কিন্তু অনেকগুলো তথ্য আপনার জানা থাকবে। এই জন্য আপনাকে এই বিষয়গুলো কিন্তু একটু গো থ্রু করা লাগবে। আপনি শুধু স্পেসিফিক্যালি এমন না যে না আমি এইটুকু পড়া, কারণ এখন প্রত্যেকটা পরীক্ষার কোশ্চেনের ধরন কিন্তু চেঞ্জ হয়ে যায়, দেখা গেল যে কন্টিনিউশন থাকে না। যে আমরা আগে হয়তো কোন এক সময় এমন প্রশ্ন ছিল যে এই বছর যে প্রশ্নটা হবে, এই বছরটা এর আগের বছরের যে প্রশ্নটা ছিল সেটাকে ফলো করে কোশ্চেন গুলা করা হয়। এদিন একটা ট্রেডিশন ছিল, কিন্তু এখন সেটা নাই। দেখা যাচ্ছে যে অনেক সময় এমন আছে যে একবারে টোটালি আপনার কি বলে যে আগের প্রশ্নের সাথে কোনো ধাঁচ নেই, কোনো মিল নেই। একটা আপনাকে জাস্টিফাই করার জন্য একটা কোশ্চেন করে দিল, আপনার ব্যক্তিগত বুদ্ধিমত্তা বা জ্ঞান, আপনার দেশ, সবকিছু মিলে একটা করে দিলে, আপনি যে পেশাতে যাচ্ছেন সেই পেশাটা সম্পর্কে আপনি যে কি জানেন বা কি করবেন, এটা দায়িত্ব কি, কর্তব্য কি, এগুলোর জন্য কিন্তু আপনার কি বলে যে আপনাকে যাচাই করার জন্য এই ধরনের কোশ্চেন করা হয়। যেটা আমরা দেখেছি, যেমন 25 সালে যে পরীক্ষাটা হয়েছে সেই প্রশ্নগুলো দেখেন, তাহলে কি হতো, বিগত দিনের প্রশ্নের সাথে 25 সালের প্রশ্নের কিন্তু কোনো ধারাবাহিকতা নেই। আগে ছিল যেটা 12 সাল, 17 সাল বা 6 সালে, ওই প্রশ্নগুলো কিন্তু বছর টু বছর একটা কন্টিনিউশন ছিল, প্রশ্নের ধারাবাহিকতা থাকতো। কিন্তু যে না এই চ্যাপ্টার থেকে হয়, এই চ্যাপ্টার থেকে হয় না, এই চ্যাপ্টার কিন্তু 25 এসে কি করলো, পুরা ব্যতিক্রম। আপনারা অবশ্য প্রশ্নগুলো দেখেছেন। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো যে যেহেতু একটু উদ্দেশ্য নিয়ে আসছেন, এখন উদ্দেশ্যটা সাধন করতে গেলে আপনাকে একটু পরিশ্রম করতে হবে। এখন সেই পরিশ্রমটা আপনাদের জন্য, অনেকের জন্য কষ্টকর, অনেকে চাকরি করে বা অন্য কাজ করে তারপর পড়ালেখা করা, সংসার মেনটেন করে পড়ালেখা, এটা একটু জটিল। তবু আসলে জটিল না, এটা যদি আপনি জাস্ট একটু কনসেন্ট্রেশন মানে জাস্ট একটু ফোকাস করেন। হ্যালো, কেউ কি কিছু বলছেন? না না, ঠিক আছে, চালিয়ে দিন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো এই জন্য এখন আমরা আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দিলাম যে কিভাবে আপনারা পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন। দাদা তো আপনাদেরকে অনেক ভালোভাবে বুঝিয়েছেন, উনি অনেক অভিজ্ঞ মানুষ, উনি অনেক সুন্দরভাবে উপস্থাপন করেন, আমি অবশ্য আবার ওরকম উপস্থাপন করতে পারি না। তো তবুও আমি চেষ্টা করি যে আপনাদেরকে যতটুকু আউটপুট দিতে পারবো সেটা। এখন দেখেন, প্রত্যেকটা শিডিউলে কিন্তু একটা ধারা থাকে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আপনাকে যদি এমন একটা কোশ্চেন করা হয় যে সিক্স শিডিউল বা ষষ্ঠ তফসিল কোন ধারার অধীন, করতে পারে একটা নাম্বার, একটা অথবা সত্য মিথ্যা দিতে পারে, অথবা মাল্টিপল চয়েস দিতে পারে যে না এই ষষ্ঠ তফসিলটা কোন ধারার অধীনে আছে। তাহলে কি হচ্ছে, আপনি দেখেন ধারা 76, এভাবে প্রত্যেকটা তফসিল কিন্তু একটা ধারার অধীনে থাকে, কিন্তু এগুলো কোনো ধারা ছাড়া কোনো তফসিল হবে না, যে এটা একটা আইনে রূপান্তর করে তফসিলগুলোকে আইনের অধীনে রাখা হয়। এই জন্য ওটা খেয়াল করবেন, যে যেমন দেখেন এটা লেখা থাকে, অনেক অনেক সময় পড়ে ঠিকই, খেয়াল করে না, তখন হুট করে আরে এটা তো শুনিও নাই দেখিও নাই, হ্যাঁ। তো এই জন্য আপনি যখন পড়বেন তখন A to Z একবার গো থ্রু করবেন যে এখানে কি আছে, পুরো তফসিলটার মধ্যে প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত কি আছে এটা একটু দেখে নেবেন। মুখস্থ করা দরকার নেই, কিন্তু আপনি যখন একটু খেয়াল করবেন তখন কিন্তু আপনি দেখবেন যে না এই কর অব্যাহতির এত ক্রেডিট এটা কোন ধারার অধীনে, তখন আপনার ওই যে এই যে খেয়াল করলেন যে 76 ধারা দ্রষ্টব্য মানে কি, তাহলে সে 76 ধারা 76 অধীনে আছে। এখন আমরা আসি কর অব্যাহতির এত ক্রেডিট, এই তিনটা বিষয় আছে। আমি আবারও বলতেছি, এটা এই শিডিউলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এরপরে যে শিডিউল, এই ষষ্ঠ তফসিলের পরে যেটা আছে সিক্স শিডিউল, এইট শিডিউলে এখন তেমন কিছু বাদ, এটা বাদ অলরেডি, বাট শিডিউল হিসেবে, নামে শিডিউল হিসেবে আছে, কাজে কোনো কিছু নাই। সেভেন শিডিউলও কিছু বিষয় আছে, সেটা আমরা আলোচনা করবো এটার পরে, ঠিক আছে। তো এখানে ইম্পর্টেন্ট হলো সিক্স শিডিউলটাই। এই জন্য আমরা এটাকে একটু সময় দিয়ে আমি এটার মধ্যে ফোকাস করবো, আপনারা একটু খেয়াল করবেন। এখন আসেন মোট আয় পরিগণনা হইতে বাদ। ধরেন আপনি একজন লোকের আয় পরিগণনা করলেন, তার আয় হলো 10 লক্ষ টাকা, ক্যালকুলেশন করলেন, সে বেতন পেলো, বাসা ভাড়া পেলো, বা বিভিন্ন সোর্স থেকে উনি আয় করলেন, সেখানে তার আয় আসলো 10 লক্ষ টাকা। এখন বলছে যে অংশ 10 মোট আয় পরিগণনা হইতে বাদ। এখন এই 10 লক্ষ টাকা থেকে কি কি বাদ দিতে পারবেন সেটা এখানে দেওয়া আছে। কি আছে, নিম্ন বর্ণিত আয় মোট আয় পরিগণনা হইতে বাদ যাবে যদি ওই ব্যক্তির, এই যে এখন আমরা দেখব এই কোনোটা থাকে, তাহলে কি হবে, ওই 10 লক্ষ টাকা থেকে ওই অংশটা বাদ হয়ে যাবে। নাম্বার 1, সংসদ কর্তৃক প্রণীত কোনো আইন বা সরকার কর্তৃক স্বাক্ষরিত কোনো চুক্তির অধীন
আয়কর অব্যাহতিপ্রাপ্ত কোনো আন্তঃসরকারি সংস্থা বা কোনো আন্তর্জাতিক সংস্থা বা ইয়ার কোনো কর্মচারীর আয়। এখন দেখা যাচ্ছে যে আপনি যে ব্যক্তির ক্যালকুলেশন করলেন 10 লক্ষ টাকা, সেই ব্যক্তি যদি এটার মধ্যে পড়ে, তাহলে ওখান থেকে উনি যে বেতনটা পেয়েছেন সেটা বাদ হয়ে যাবে। তারপর বলছে কি নিম্ন বর্ণিত যে কোনো আয়। ক, কোনো বৈদেশিক রাষ্ট্রের রাষ্ট্রদূত, আপনি যদি কোনো রাষ্ট্রদূতের ইনকাম ট্যাক্স ফাইল করেন, তাহলে তার আয় থেকেও কিন্তু এটা বাদ যাবে। হাই কমিশনার, এনবয়, মিনিস্টার, চার্জ অ্যাফেয়ার্স, কমিশনার, কাউন্সিলর, কনসাল দ্য ক্যারিয়ার, সেক্রেটারি, দূতাবাসের উপদেষ্টা বা অ্যাটাসি, হাই কমিশন, বৈদেশিক রাষ্ট্রের লিগেশন বা কমিশন কর্তৃক তাহাদের এরূপ যোগ্যতার চাকরি সূত্রে সংশ্লিষ্ট সরকার হইতে প্রাপ্ত পারিতোষিক। তারপর আছে কি বাংলাদেশে অবস্থিত বিদেশি রাষ্ট্রের ট্রেড কমিশনার বা অন্য সরকারি প্রতিনিধি উক্ত পদে অবৈতনিক দায়িত্ব পালনকারী নহেন, এইরূপ বেতন বাবদ যে অর্থ গ্রহণ করিয়া থাকেন, যদি সংশ্লিষ্ট রাষ্ট্র এইরূপ উদ্দেশ্যে নিয়োজিত সমমর্যাদার উক্তরূপ কর্মকর্তা একই ধরনের অব্যাহতি ভোগ করিয়া থাকেন। তারপর আছে গ, দফা ক এবং খ উল্লিখিত কোনো কর্মচারী কোনো অফিস স্টাফের কর্তৃক সদস্য কর্তৃক বেতন হিসাবে গৃহীত আয়, যখন উক্ত সদস্য বাংলাদেশের নাগরিক না হন এবং তাহার প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের নাগরিক হন এবং অন্য কোনো বিদেশি রাষ্ট্রের নাগরিক হন এবং উক্ত অফিস স্টাফের সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা ব্যতীত বাংলাদেশে কোনো ব্যবসা বা পেশা বা চাকরিতে নিযুক্ত না থাকেন এবং এরূপ প্রতিনিধিত্বকারী রাষ্ট্রের কর্মরত গণপ্রতিনিধি বাংলাদেশ সরকারের সমমর্যাদার কর্মকর্তা কর্মচারীর ক্ষেত্রে সমপ্রকৃতির অব্যাহতির বিধান কার্যকর থাকে। তাহলে কি হলো, ক খতে যেটা আছে, গতে গিয়ে বলছে যে এই জিনিসগুলো আপনাকে চেক করতে হবে যে আসলে উনি এই ধরনের কোনো সুবিধাভোগী আছেন কিনা। যদি থাকেন তাহলে ক খ কিন্তু অ্যাপ্লাই হবে না। আর যদি গতে যেগুলো আছে এগুলো যদি না থাকেন, তাহলে ওনার ক খটা অ্যাপ্লাই হবে। তারপর আসছে কি 3 নম্বর হলো সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান এবং যেই কোনো প্রকারের সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান এবং যেই কোনো প্রকারের কর, খাজনা ও শুল্ক। এটা তো বুঝতে পারছেন যে সরকার বা স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রাপ্ত অনুদান, যদি আপনি সরকার থেকে বা স্থানীয় সরকার থেকে যদি কোনো অনুদান পান এবং যে যে কোনো প্রকারের কর, খাজনা বা শুল্ক, এগুলোর ক্ষেত্রে কি হবে, কর হবে না। সরকারি পেনশন তহবিলিত করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন, আপনি সরকারি চাকরি করেছেন, আপনি পেনশন পাচ্ছেন এবং অথবা আপনি এককালীন পেলেন জিপিএফ এর ফান্ড টান্ড অনেক কিছু পাবেন, সেগুলো আপনার কি হবে, আয় থেকে বাদ যাবে। সরকারি আনুতোষিক তহবিল হইতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত অনধিক 2,50,00,000 টাকা আয়। তাহলে সরকারি আনুতোষিক ফান্ড থেকে যদি আপনি 2,50,00,000 টাকা পান, সেই যে 10 লক্ষ টাকা বলছিলাম, সেই 10 লক্ষ টাকা থেকে এই 2,50,00,000 টাকা বাদ যাবে। সরি, 2,50,00,000 টাকা তো অনেক বেশি, 10 লক্ষ টাকার অধীনে। তাহলে আর ওই লোকের আর কোনো ট্যাক্সই হচ্ছে না, কারণ তার আয় হলো 10 লক্ষ টাকা। সে তো যদি এটা সরকারি আনুতোষিক তহবিল থেকে পায়, তাহলে সে 2,50,00,000 পর্যন্ত তার কোনো ট্যাক্স হবে না। কোন স্বীকৃত ভবিষ্যৎ তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল এবং অনুমোদিত আনুতোষিক তহবিল কর্তৃক কর্মচারী বা নিয়োগকর্তা হইতে গৃহীত কোনো চাঁদা, এটা হচ্ছে আরপিএফ এর ক্ষেত্রে হয়, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, আপনি যদি একজন কর্মচারী যদি 10% যদি 100 টাকা দেয়, কোম্পানিও 100 টাকা জমা দেয়, সেটা বলছে যে নিয়োগকর্তা হইতে গৃহীত কোনো চাঁদা, অর্থাৎ উনি ওই আরপিএফ রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, এগুলো হয় বিভিন্ন কোম্পানিতে আছে, মানে যেটা মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো বা বেসরকারি কোম্পানিগুলো এই প্র্যাকটিসটা আছে যে আপনার থেকে 10%, আপনার স্যালারির 10 বেসিকের 10% আপনার থেকে কেটে এবং কোম্পানি থেকে 10% দিচ্ছে, সেই চাঁদার কথা বলছে। হইতে উহাদের সুবিধাভোগীর মাঝে বিতরণকৃত আয় যাহা উক্ত তহবিল হাতে হাতে করারোপিত হইয়াছে। তবে শর্ত থাকে যে কোনো অনুমোদিত আনুতোষিক তহবিলিতে করদাতা কর্তৃক আনুতোষিক হিসেবে গৃহীত অর্থ অনধিক 2,50,00,000 টাকা সীমা অতিক্রম করিবে না। অর্থাৎ আপনি এই যে আমরা আলোচনা করলাম, আপনি সুবিধা করলাম, তাহলে আনুতোষিক তহবিলের সীমা হলো 2,50,00,000 টাকা, এটার বাইরে যেতে পারবে না। তারপর আসেন ভবিষ্যৎ তহবিল আইন 1925 প্রযোজ্য এরূপ কোনো ভবিষ্যৎ তহবিল উদ্বুদ্ধ বা ঘোষিত অথবা ভবিষ্যৎ তহবিল হইতে তাহলে এর আইন ভবিষ্যৎ তহবিল আইন যেটা আমরা বলি যে তার চাকরি থেকে
আস্তে আস্তে চাকরি শেষ হওয়ার পরে তিনি কি হয়, একটা তহবিল পায়। ভবিষ্যৎ তহবিল আইনে এগুলো আপনার বলছে যেন আপনি সেভিংস করেন, পরে চাকরি ছেড়ে দেওয়ার পরে একসাথে উনি একটা বড় ফান্ড পান আর কি, সেটার ক্ষেত্রে কোনো আয়কর হবে না। সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত বা আধা স্বায়ত্তশাসিত সংস্থা এবং তাদের নিয়ন্ত্রিত ইউনিট সমূহ বা প্রতিষ্ঠানসমূহ কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছা অবসর গ্রহণের সময় এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্পনা অনুসারে গৃহীত কোনো যে কোনো পরিমাণ অর্থ, অর্থাৎ আপনি সরকারি কর্তৃপক্ষ, সরকারি সংস্থা বা স্থানীয় কর্তৃপক্ষের চাকরি করলেন, আপনি রিজাইন করলেন, হ্যাঁ, সেখান থেকে যদি আপনাকে কোনো কেউ একজন অন করছেন, ব্যাড সাউন্ড আসতেছে, একটু বন্ধ করবেন প্লিজ। জান্নাতুল ফেরদাউস, আপনার অডিও, হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে আপনি যদি ওখান থেকে স্বেচ্ছা অবসর গ্রহণ করার পরে যদি আপনাকে কোনো পরিমাণ অনুমোদিত কোনো ফান্ড দেওয়া হয় যে আপনি চলে যাচ্ছেন, চাকরি ছেড়ে দিয়েছেন, এই জন্য আপনাকে একটা সহায়তা ফান্ড মানে কোম্পানি যেভাবে দিচ্ছে সেটার উপর কোনো ট্যাক্স হবে না। পেনশনার সেভিংস সার্টিফিকেট হতে সুদ হিসেবে গৃহীত কোনো অর্থ বা গৃহীত অর্থের সমষ্টি। আপনি পেনশনার সেভিংস সার্টিফিকেট আপনি রাখলেন কোনো ব্যাংকে, সেখান থেকে আপনি সুদ হিসেবে যদি আয় হয় সেটার উপরে কোনো ট্যাক্স হবে না। যে ক্ষেত্রে সংশ্লিষ্ট কর বর্ষ শেষে উক্ত সার্টিফিকেট বিনিয়োগিত অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য, প্রকৃত মূল্য, আক্ষরিক মূল্য, ক্রয় মূল্য অনধিক 5 লক্ষ টাকা হয়, তাহলে এখানে একটা কন্ডিশন আছে, সেটা কি হবে, অনধিক 5 লক্ষ টাকা হতে হবে। ঠিক আছে। বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কর্তৃক স্বীকৃত নির্মিত শর্তাসমূহ কর্তৃক অর্জিত যে কোনো আয়, মিউচুয়াল ফান্ড, বিকল্প বিনিয়োগ তহবিল, রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট স্টেট ট্রাস্ট, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড। তাহলে আপনার বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও যদি আপনি এই ক খ গ ঘ যে 4টা বিষয় আছে, এই 4টে বিষয় থেকে যদি আপনি কোনো আয় করেন সেটা আপনার কি হবে, মোট আয় থেকে বাদ হয়ে যাবে। এনজি বিষয়ক ব্যুরো কর্তৃক নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্র ব্যতীত সম্পূর্ণভাবে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত ট্রাস্ট বা অন্যবিধ আইনগত বাধ্যবাধকতার অধীন গৃহ সম্পত্তি হইতে অর্জিত আয়, যদি উক্ত আয় সংশ্লিষ্ট আয় বর্ষে বাংলাদেশে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয় অথবা কোনো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত না হয় কিন্তু বাংলাদেশে এইরূপ উদ্দেশ্য পূরণকল্পে পঞ্জীভূত করা হয় বা চূড়ান্তভাবে পৃথক করিয়া রাখা হয়। তাহলে এখানেও বলছে কি যে যদি আপনি কোনো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ধারণকৃত কোনো ট্রাস্ট বা অন্যবিধ আইনগত বাধ্যবাধকতার অধীন গৃহ সম্পত্তিতে অর্জিত আয়, এবং যদি উক্ত আয় কি হলো বাংলাদেশে দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হয়, কোনো দাতব্য বা ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত না হয় কিন্তু বাংলাদেশে এরূপ উদ্দেশ্য পূরণকল্পে পুঞ্জীভূত করা হয় বা চূড়ান্তভাবে পৃথক করিয়া রাখা হয়, তাহলে আপনি সুবিধা পাইতে গেলে এই কন্ডিশনগুলো কিন্তু আপনাকে কমপ্লাই করতে হবে। তারপরে আছে কি যে এইরূপ আয় কি কারণে এবং কত সময়ের জন্য পুঞ্জীভূত বা পৃথক করিয়া রাখা হইয়াছে উহা উপকর কমিশনারকে অভিহিত করা। তাহলে আপনি যদি এই ধরনের কোনো আয় করেন সেটা কি করতে হবে, ডিসিটিকে জানায় রাখতে হবে। তারপর উপদফা উল্লিখিত মেয়াদ 10 বছরের অধিক না হয় এবং এটার সময়সীমা আছে 10 বছর। এরকম পুঞ্জীভূত বা আলাদা করিয়া রাখা অর্থ সরকার সিকিউরিটিতে অথবা এই উদ্দেশ্যে সরকার কর্তৃক অনুমোদিত অন্য কোনো সিকিউরিটিতে বিনিয়োগ করা হয় অথবা ডাকঘর, সঞ্চয়পত্র ব্যাংক, সঞ্চয় ব্যাংকের যে কোনো হিসাবে জমা রাখা হয় অথবা এরূপ কোনো তফসিলি ব্যাংকের হিসাব জমা রাখা হয় যাহার 51% বা ইহার অধিক শেয়ার সরকার কর্তৃক ধারণকৃত। তাহলে এখানে যেটা বলছে যে আপনি এনজি ব্যবহার করেন অথবা সেই কাজে ব্যবহার না করে যদি পুঞ্জীভূত করেন, তাহলে সেই ক্ষেত্রে এই কন্ডিশন গুলা কমপ্লাই করলে আপনি ঠিক আছে সেটাও কি হবে, আপনার মোট আয় থেকে পরিগণনা হইতে বাদ যাবে। তারপর হলো ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠান কর্তৃক গৃহীত স্বেচ্ছা প্রদত্ত চাঁদা, যাহা কেবল ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়। তবে শর্ত থাকে যে বেসরকারি ধর্মীয় ট্রাস্টের মোট আয়ের যে অংশ জনসাধারণের কল্যাণে নিশ্চিত করে না, অনুচ্ছেদ 17 বা 18 এর কোনো কিছুই মোট আয়ের সেই অঙ্ককে এই আইনের বিধান হইতে অব্যাহতি প্রদান করিবে না। এটা হলো যে আপনি ধর্মীয় বা দাতব্য প্রতিষ্ঠানে যে স্বেচ্ছায় চাঁদা নিচ্ছে মানে মানুষ স্বপ্রণোদিত যে চাঁদা দিচ্ছে সেই, এবং সেটা কেবল ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ব্যবহৃত হয়, তাহলে সেটাও মোট আয় পরিগণনা থেকে বাদ যাবে। কিন্তু এখানে শর্ত দেওয়া আছে, বেসরকারি ধর্মীয় ট্রাস্টের মোট আয়ের যে অংশ জনসাধারণের কল্যাণে নিশ্চিত করে না,
এখন বেসরকারি হলো কি হলো, টাকা নিল, চাঁদা নিল, কিন্তু জনসাধারণকে কি করলো, কল্যাণকর কোনো কাজ করছে এটা নিশ্চয়তা বিধান করে না, তাহলে সেটা আসবে না। এবং অনুচ্ছেদ 17 বা 18 কোনো কিছুই মোট আয়ের এই অংশকে এই আইনের বিধান হইতে অব্যাহতি প্রদান করিবে না। তাহলে কি বলছে যে এখানে যদি জনকল্যাণের এই চাঁদার টাকাগুলো ব্যবহৃত হয় এটা নিশ্চিত না করে, তাহলে কিন্তু আলটিমেটলি আপনি মোট আয় থেকে অব্যাহতি পাবে না, বাদ যাবে না। তারপর আছে এনজিও বিষয়ক ব্যুরো বা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত কোনো বেসরকারি সংস্থার ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ড হইতে উদ্ভূত কোনো সার্ভিস চার্জ, যদি উহা কেবল মাইক্রো ক্রেডিট হিসেবে রিভলভিং হইয়া থাকে, মাইক্রো ক্রেডিট রিভলভিং ব্যতীত অন্য কোনো পরিসম্পদ অর্জনে ব্যবহৃত না হয় এবং মাইক্রো ক্রেডিট রিভলভিং ব্যতীত অন্য কোনো ব্যবসায় পুঁজি হিসেবে ব্যবহৃত না হয়, তাহলে আপনি যদি কোনো মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষ হন এবং এনজিও বিষয়ক ব্যুরো নিবন্ধিত হন কোন বেসরকারি সংস্থা, মানে দুইটা জায়গাতে, একটা হলো এনজিও বিষয়ক ব্যুরো অথবা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি কর্তৃপক্ষের অধীনে আপনি নিবন্ধিত কোনো সংস্থা, বেসরকারি সংস্থা যেটা আপনি ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন, তাহলে আপনি এই যে ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করতে যে সার্ভিস চার্জটা নিচ্ছেন সেই সার্ভিস চার্জটা কি হবে, মোট আয় থেকে বাদ দিতে পারবেন, যদি কেবল মাইক্রো ক্রেডিট হিসেবে রিভলভিং হয়ে থাকেন, মানে আপনার অন্য কোনো কাজ নেই, অন্য কোনো ফাংশন করে না, শুধু আপনি মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করতেছেন, জনগণকে কি করতেছেন, লোন দিচ্ছেন, আবার সেটা নিয়ে রিকভারি করতেছেন, আবার আরেকজনকে দিচ্ছেন, অর্থাৎ আপনার আলটিমেটলি আপনার কাজটা কিন্তু শুধু মাইক্রো ক্রেডিট নিয়ে থাকতে হবে। এটার সাথে যদি আপনি অন্য কোনো সাইড বিজনেস করেন তাহলে আপনি এই সুবিধাটা পাবেন না। এখন এখানে সার্ভিস চার্জের একটা ব্যাখ্যা দিয়েছে, সার্ভিস চার্জটা কি, আমরা তো সার্ভিস চার্জ বললাম, সার্ভিস চার্জটা কি সেটা তো ব্যাখ্যা ক্লিয়ার থাকতে হবে। এই দফার উদ্দেশ্য পূরণ করবে সার্ভিস চার্জ অর্থ বেসরকারি সংস্থা ক্ষুদ্র ঋণ কর্মকাণ্ডের অধীন ঋণকৃত অর্থের জন্য ঋণ গ্রহীতা কর্তৃক পরিচিত বা প্রযোজ্য যে কোনো আর্থিক চার্জ বা সুদ বা মুনাফা শেয়ার যেই নামে অভিহিত হোক না কেন। তাহলে কি হচ্ছে, আপনি যখন ক্ষুদ্র ঋণ দিচ্ছেন তখন তো সেখানে আপনি একটা ইন্টারেস্ট নিচ্ছেন এবং ঋণ দেওয়ার সময় একটা পার্সেন্টেজ আপনি কি করেন, রেখে দেন, সেটা কম হোক বেশি হোক। আমরা প্রত্যেকটা ব্যাংকে এই ধরনের আছে যে লোন দেওয়ার সময় আপনার থেকে একটা সার্ভিস চার্জ নেয়, কোনো ব্যাংক 1% নেয়, কোনো ব্যাংক নেয় 1.5%। এখন মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অথবা এনজিও ব্যুরো থেকে যদি যারা ক্ষুদ্র ঋণ নিয়ে কাজ করেন, অনুমোদিত লাইসেন্সধারী, হ্যাঁ, তারাও কিন্তু কি ধরনের একটা লোন দেওয়ার সময় একটা পার্সেন্টেজ কি করে সার্ভিস চার্জ হিসেবে নেন এবং লোনের বিপরীতে ওনারা ইন্টারেস্ট নেন, সেটাকে সবগুলোকে কিন্তু একটা সার্ভিস চার্জ বলা হয়েছে। কি আছে তাইলে দেখেন, ঋণ গ্রহীতা কর্তৃক পরিশোধকৃত বা পরিশোধ্য যে কোনো আর্থিক চার্জ বা সুদ বা মুনাফার শেয়ার যেই নামে অভিহিত করা হোক না, তাহলে পুরা ঋণ যাকে দিচ্ছেন তার ঋণ গ্রহীতা যাই দিবেন ওনার টাকার বাইরে, ধরেন 5 লক্ষ টাকা উনি ঋণ নিয়েছেন অথবা 1 লক্ষ টাকা নিয়েছেন, 1 লক্ষ টাকার বাইরে উনি যদি 1,20,000 টাকা দেন, তাহলে ওই 20,000 টাকা যে আয় করছেন সেটা পুরাটাই সার্ভিস চার্জ, এবং সেটা ওনার জন্য কি করবো, উনি ওই কোম্পানি তার আয় থেকে আয় পরিগণনা থেকে বাদ দিতে পারবেন। আচ্ছা, 14 নম্বর আছে কোন নিয়োগকারী কর্তৃপক্ষ কোন কর্মচারী ব্যয় পুনর্ভরণ যদি উক্ত ব্যয় সম্পূর্ণভাবে এবং আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয়িত করা হয় এবং নিয়োগকারীর জন্য উক্ত কর্মচারীর মাধ্যমে এইরূপ ব্যয় নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল। এটা হচ্ছে, এটা আপনি যখন রিটার্ন করবেন, ধরেন আপনার একজন কর্মচারীকে আপনি কি করতেছেন, একটা স্যালারি দিচ্ছেন, আপনার স্যালারি স্ট্রাকচারও কিন্তু দেখা যাচ্ছে কি থাকে, আহ, বেতন, বাড়ি ভাড়া, তারপরে মেডিকেল, যাতায়াত ভাতা, এই ধরনের অনেকগুলা সেকশন থাকে, যে সেকশনের অধীনে তার সর্বমোট স্যালারি হয়। এখন এখানে আপনি যে বেতন দিলেন, বেতন দেওয়ার পরও কিন্তু এই কর্মচারীর পিছনে কিছু খরচ করতে হয়। কেন খরচ করতে হয়, ধরেন আপনি যে তাকে যাতায়াত ভাড়া দিচ্ছেন, এটা হলো সে বাসা থেকে অফিস পর্যন্ত যাবে, আবার অফিস থেকে বাসা পর্যন্ত আসবে, এটা হলো এই পারপাসে দিচ্ছেন। এখন যদি অফিসের কোনো কাজে যায় তাকে কি করতেছেন, আপনি টিএডিএ দিচ্ছেন, ট্রেনিং অ্যালাউন্স বা ডেইলি অ্যালাউন্স হিসেবে একটা দিচ্ছেন তার খরচ করার জন্য। তাহলে সেই খরচটা কি হচ্ছে, যে আপনার যদি এই ধরনের খরচ করে থাকেন সেটাও আপনি কি করবেন, আপনার প্রতিষ্ঠানের মোটা আয় পরিগণনা থেকে বাদ দিতে পারবেন।
কোনো অংশীদার আর দারি ফার্মের অংশীদার হিসেবে কোনো করদাতা কর্তৃক মূলধনী আয়ের অংশ হিসেবে প্রাপ্ত আয়ের অংশ যাহার উপর উক্ত ফার্ম কর্তৃক কর পরিশোধ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি কোনো একটা ফার্মের ডিরেক্টর হন, সেখান থেকে আপনি কি পেলেন? একটা প্রফিট শেয়ার পেলেন, আপনার শেয়ারের এগেনস্টে একটা প্রফিট পেলেন। এখন কোম্পানি যখন আপনাকে এই প্রফিটটা দিচ্ছে, তখন যদি কোম্পানি তার রিটার্নের মধ্যে ট্যাক্স পরিশোধ করে থাকে, সেটার প্রমাণ দিতে পারলে আপনার এই আয়টা আপনি মোট আপনার ব্যক্তিগত আয়ের থেকে বাদ দিতে পারবেন। কিন্তু দেখাইতে হবে রিটার্নে, রিটার্নে দেখা বাদ দিয়ে দিবেন, কিন্তু দেখাইতে হবে। এবং সেই প্রমাণ দিতে হবে যে আপনার ওই কোম্পানি, আপনি যেখানে শেয়ার হোল্ডার ছিলেন, আপনাকে শেয়ার প্রফিটটা দেওয়ার সময় ওনারা কি করছেন, ওনাদের কোম্পানি রিটার্নে আপনার এই শেয়ার প্রফিটের যে টাকাটা দিয়েছেন সেটার উপর ওনারা ট্যাক্স দিয়েছেন। তারপর হলো 16 হলো হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য হিসেবে একজন করদাতা যেই পরিমাণ অর্থ প্রাপ্ত হন যার উপর উক্ত পরিবার কর্তৃক কর পরিশোধিত। এখন হিন্দু পরিবারের ক্ষেত্রে এটা একটা যৌথ ফ্যামিলি হিসেবে কনসিডারেশনে নিয়ে আসা হয়। এখন যদি দেখা যাচ্ছে যে হিন্দু অবিভক্ত পরিবারের সদস্য একজন কত পরিমাণ অর্থ প্রাপ্ত হন, একজন আহ, সদস্যকে কি করলো, সেপারেট করে দিল, তাকে একটা অ্যামাউন্ট দিয়ে দিল। তো তখন বলছে যদি তার পরিবার যদি এই যে অ্যামাউন্টটা দিল তাকে, এই অ্যামাউন্টের উপরে যদি কর দিয়ে থাকে, তাহলে আর তাকে দিতে হবে না, এই জন্য সে এটা তার মোট আয় থেকে এটা বাদ দিতে পারবে। তার হলো বাংলাদেশী কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতা কর্তৃক বিদেশে উপার্জিত কোনো আয় যাহা তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করেছেন। এটা হলো 17 নম্বরটা হলো আমরা যে রেমিটেন্সের কথা বলি, যে রেমিটেন্স আয়, হ্যাঁ, এটা হলো সেটা। এবং সেখানে কন্ডিশন কি বলছে, যে আপনি টাকাটা কি করতে হবে, ব্যাংকিং চ্যানেলে আনতে হবে। এই যে এখানে তিনি বৈদেশিক রেমিটেন্স সম্পর্কিত বিদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনয়ন করেছেন, মানে কি বিদ্যমান আইনটা কি আপনি হুন্ডি করে আনলে সেটা কিন্তু হবে না, আপনাকে বৈধ চ্যানেল আনতে হবে, গভর্নমেন্ট কর্তৃক যে সমস্ত বৈধ চ্যানেল আছে সেগুলো দিয়ে আনতে হবে। ঠিক আছে। তারপর হলো 18 হলো কোনো করদাতা কর্তৃক ওয়েজনার্স ডেভেলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ড হতে গৃহীত কোনো আয়। এখন এই যে যেই ফান্ডগুলোর কথা বলছে, এগুলো আলটিমেটলি আপনি লোকাল হিসাবে করার সুযোগ নেই। এটা হলো যারা বিদেশে থাকেন তাদের জন্য এই সুবিধাটা, কারণ বিদেশি রেমিটেন্স থেকে এই ফান্ডগুলো হয়, সরাসরি আপনি ওখান থেকে এগুলা বন্ডগুলো কিনতে পারবেন। এগুলাকে কিন্তু লোকাল লোকজন কিনতে পারবে না, কারণ আমাকে কিন্তু ইউএস ডলার প্রিমিয়াম বন্ড আমাকে দিবে না। কারণ আমার কাছে আমাকে দিবে যে ধরেন আমি যদি ইউএসএ তে থাকতাম, ইউএসএ থেকে আমি এই বন্ডটা কিনতে পারতাম, কারণ আমি ওখান থেকে সরাসরি ডলারে পে করতে পারতাম। তারপর আছে 19 হলো রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তি আয় যাহা কেবল উক্ত পার্বত্য জেলায় পরিচালিত কোনো অর্থনৈতিক কর্মকাণ্ড হইতে উদ্ভূত হয়েছে। তাহলে কি হচ্ছে, পার্বত্য উপজেলা তিনটা, তিনটা পার্বত্য জেলা, যেটা রাঙ্গামাটি, বান্দরবন ও খাগড়াছড়ি জেলার ক্ষুদ্র নৃগোষ্ঠীর, এখানে কিন্তু কন্ডিশন আছে, বাঙালিদের জন্য না, ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তি যদি হয় এবং তার আয় যদি শুধু কি হচ্ছে ওই জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে উনি আয় করে থাকেন, তাহলে ওনার এটাও বাদ যাবে। তারপরে আসছে কি দেখেন, এখানে এটা কিন্তু মনে রাখবেন, এই যে দেখেন 20 নাম্বার, কোন স্বাভাবিক ব্যক্তির কৃষি আয় খাতের আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা পর্যন্ত কোনো আয় যদি উক্ত ব্যক্তি কৃষি হইতে আয় এবং আর্থিক পরিসম্পদ হতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে। এখন দেখেন আমরা আয়ের স্ল্যাব গুলাতে পড়ছি যে স্বাভাবিক ব্যক্তি করদাতার ট্যাক্স ফি আইলো কত, 3,50,000 টাকা। এখন যে ব্যক্তি শুধু কৃষি থেকে আয় করেন এবং অন্য কোনো আয় নেই এবং তার যে আর্থিক পরিসম্পদ হতে আয় ব্যতীত অন্য কোনো আয় না থাকে, তাহলে তার আয়ের স্ল্যাব হয়ে যাবে কত, 3.5 লক্ষ প্লাস 5 লক্ষ, কত হলো, 8,50,000 টাকা তার ট্যাক্স ফ্রি হবে। কেমন? তারপরে 20 কথা আছে কি দেখেন, কোনো ব্যক্তির হাঁস মুরগি চিংড়ি ও মাছের হ্যাচারি, তার পোল্ট্রি ফিল্ড উৎপাদন, চিংড়ি মাছ ও মাছের প্লেটেড ফিড উৎপাদন, দুগ্ধজাত দ্রব্য উৎপাদন, ব্যাঙ উৎপাদন, খামার, বীজ বপন, রেশম গুটি পোকা পালনের খামার ইত্যাদি খাতের আওতাভুক্ত অনধিক 5 লক্ষ টাকা। এখানেও ফিক্স করে দিচ্ছে। আগে এখানে কিন্তু বিভিন্ন স্ল্যাব ছিল, ন্যূন 20 লক্ষ 10 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল কোন এক সময়, এটা গত বছর আগের বছর পর্যন্ত ছিল। এবং এই খাতে দেখা যাচ্ছে যে ভুয়া অনেকে অব্যাহতি সুবিধা নিতেন, এই সুবিধাটা নেওয়ার কারণে এটা বন্ধ করে দিয়েছে, যে না এগুলা ধরেন বিভিন্ন ফিজিক্যাল প্রপার্টিতে তার কোনো খামার নেই, অফিস থেকে একটা প্রত্যয়নপত্র নিয়ে টাকা পয়সা দিয়ে নিয়ে এই ধরনের অপকর্মগুলো করতে, এই জন্য গভর্নমেন্ট এটাও বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ফ্যাসিলিটি গুলো দেওয়া হয় বিভিন্ন উদ্দেশ্যে, যারা প্রকৃত
এই ধরনের কাজগুলো করেন তাদের জন্য। তো এখানে কিছু দুষ্কৃতিকারী ঢুকে পুরো উদ্দেশ্যটাকে ব্যাহত করে দেয়, তখন সবার ক্ষেত্রে এখন বাদ, এখন কিন্তু সবার জন্য বাদ হয়ে গেল। আগে এখানে বিভিন্ন স্ল্যাব ছিল, 10 লক্ষ টাকা পর্যন্ত ট্যাক্স ফ্রি ছিল, পরবর্তীতে 5%, 10%, 15% এইভাবে স্ল্যাব দেওয়া ছিল। আর যাক, এখন কিন্তু বলছে যে আপনি এই ধরনের ফার্ম করলে সেখানে আপনার 5 লক্ষ পর্যন্ত হবে ট্যাক্স ফ্রি। তাহলে আপনার আয়ের সাথে কি হবে, এই 5 লক্ষ টাকা মানে মোট বাদ যাবে 5 লক্ষ টাকা। আপনার আবার রেগুলার স্ল্যাব আছে 3.5 লক্ষ টাকা। মহিলাদের ক্ষেত্রে হলো রেগুলার স্ল্যাব হলো 4 লক্ষ টাকা, প্লাস এই 9 লক্ষ টাকা পর্যন্ত ওনার ট্যাক্স ফ্রি হয়ে যাবে যদি এটা হয়। কেমন? এরপরে আছে এখানে কিছু ব্যবসার ক্ষেত্র এই সুবিধাটা দেওয়া আছে। সেই সুবিধা জুলাই 2020 হইতে জুন 2024 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে নিম্ন বর্ণিত কোনো ব্যবসা হইতে উদ্যোগ নিবাসী ব্যক্তি বা অনিবাসী ব্যক্তির আয়, এটা তো যেহেতু আমরা গত অর্থাৎ এই 25-26 অর্থ বছরের যে রিটার্নটা দেওয়া হয়েছে এর আগের অর্থ বছর পর্যন্ত 30শে জুন 24 পর্যন্ত যদি আপনি এই ধরনের ব্যবসা করে থাকেন, তাহলে আপনার জন্য যে এই আয়টা করবেন এই ব্যবসাগুলো থেকে, সেই আয়টা আপনার মোট আয় থেকে বাদ দিতে পারবেন। সেটা একটু দেখে নেবেন আপনার, এটা আমরা এত আলোচনা করলাম না, গোথ্রু করলাম না। কেমন? তারপর হলো বাংলাদেশ সরকারের সহিত প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট পিএসসি এর অধীন বাংলাদেশ পেট্রোলিয়াম পণ্য অনুসন্ধানে নিয়োজিত কোনো পেট্রোলিয়াম এগুলো কোম্পানি ক্ষেত্রে যারা আহ, মাটির নিচের সম্পদ আহরণের জন্য অনুসন্ধান করে তাদের জন্য। তারপর যে কোনো পণ্য উৎপাদনে জড়িত ক্ষুদ্র বা মাঝারি শিল্প হইতে উদ্ভূত হয় যাহার শিল্প শিল্পটি নারীর মালিকানাধীন হইলে বার্ষিক টার্নওভার অনধিক 70 লক্ষ টাকা। আপনি যদি এসএমই কোনো প্রতিষ্ঠান করেন এবং যদি নারী হয় উদ্যোক্তা, তাহলে ওনাদের জন্য 70 লক্ষ টাকা পর্যন্ত কি হবে, ওনার আয় থেকে মোট আয় থেকে উনি বাদ দিতে পারবেন। আর অন্য অন্য ক্ষেত্রে হলো 50 লক্ষ টাকা। কেমন? এখানেও একটা বৈষম্য আছে, নারীদের ক্ষেত্রে 70 লক্ষ টাকা আর পুরুষের ক্ষেত্রে 50 লক্ষ টাকা বা অন্যান্য যারা আছে, তাহলে নারী এক্ষেত্রে এগিয়ে আছে, কিন্তু তারপরে তাদের অভিযোগের শেষ নাই। তারপরে আসেন নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে ব্যাংক, বীমা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান ব্যতীত ব্যক্তি কর্তৃক জিরো কুপন বন্ড হইতে উদ্ভূত কোনো আয়, তাহলে জিরো কুপন বন্ডে যদি আপনি ইনভেস্টমেন্ট করেন সেখান থেকে যদি আপনি আয় করেন, সেটাও কিন্তু আপনি মোট আয় থেকে পরিগণনা হতে বাদ দিতে পারবেন। কেমন? এখন এগুলো একটু দেখে নিন। এখানে আরেকটা ইম্পর্টেন্ট আছে যেটা 27 নাম্বার। আমি যেটা বলছি দেখেন, এই যে এখানে আমরা আপনার এই কোশ্চেনটা এখানে হইতে পারে, একটা হচ্ছে কৃষি আয়ের ক্ষেত্রে। হ্যাঁ, অন্যদিকে আপনি কত পর্যন্ত মোট আয় থেকে বাদ দিতে পারবেন, 5 লক্ষ টাকা। আবার ওই যে বিভিন্ন পোল্ট্রি ফার্মের এই জিনিসগুলো থেকে কত, 5 লক্ষ টাকা, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো একটু দেখবেন। তারপর আসেন এখানে 27 নাম্বারটা ইম্পর্টেন্ট আছে। এখানে অন্য যেগুলো আছে এগুলো আপনারা একটু দেখে নিন, এগুলা তো ইয়ে না। তারপর আমি অনেকটা আলোচনা করছি। এখন আসেন 27 নাম্বার, চাকরি হইতে আয়। আমরা যদি ওই যে আমরা বলি, যেমন আপনি কি বলছে যে চাকরি হইতে আয় হিসেবে পরিগণিত আয়ের 1/3 বা 5 লক্ষ টাকা যাহা কম। ধরেন আপনি 20 লক্ষ টাকা বেতন পান। এখন 20 লক্ষ টাকা আপনার মোট বেতন। আগে বিভিন্ন জিনিসে ছাড় ছিল, এখন গত বছর থেকে এটাকে একবারে মানে ডাইরেক্ট সিস্টেম করে দিয়েছে। যেটা হলো আপনার এটা সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে না, সরকারি চাকরিজীবীদের জন্য কিন্তু আলাদা একটা এসআরও আছে। সেটা আমরা যখন পরিপত্র নিয়ে আলোচনা করব আগামী ক্লাসে ইনশাল্লাহ, তখন এটা আমি ব্যাখ্যা করব। এটা হলো বিশেষত বেসরকারি প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে হলো যে আপনি টোটাল বেতন যদি আপনি ধরেন যে 18 লক্ষ পান, আমি একটা রাউন্ড ফিগার বললাম, এখন 18 লক্ষ টাকার 3/1 হলো কত, 318, 6 লক্ষ টাকা। তাহলে আপনাকে কি বলছে হিসাবে, চাকরিতে আয় হিসেবে পরিগণিত আয়ের 1/3 বা 5 লক্ষ টাকা যাহা কম। তাহলে আপনি 18 লক্ষ বেতন পেলে আপনার 3/1 হলো 6 লক্ষ টাকা। আর এখানে বলছে 5 অথবা 5 লক্ষ টাকা, যেটা কম, তাহলে কম কোনটা, আপনি 5 লক্ষ টাকা আপনি আপনার মোট আয় থেকে বাদ যাবে। অর্থাৎ এখানে আপনি 3/1 6 লক্ষ টাকা বাদ দিতে পারবেন না। তাহলে আপনার এখানে কি হবে, 18 লক্ষ টাকা থেকে মাইনাস হবে 5 লক্ষ টাকা, বাকিটা আপনার আয়করের মধ্যে আসবে। দ্যাট মিনস কত, 6 × 2 = 12, 13 লক্ষ টাকা পর্যন্ত আপনার মোট আয়ের মধ্যে আসবে, 5 লক্ষ টাকা বাদ দিবেন। আবার যদি আপনার সে বেতন হলো 9 লক্ষ টাকা, তাহলে 9 লক্ষ টাকা হলে আপনার 1/3 কত, 3 লক্ষ টাকা। তাহলে এখানে কি হচ্ছে, আপনি তখন আবার 5 লক্ষ টাকা মাইনাস করতে হবে, সেখানে আপনাকে 3 লক্ষ টাকায় মাইনাস করতে হবে। কেমন? যেটা এখানে কন্ডিশনে বলে দিছে মোট পরিগণিত আয়ের 1/3 বা 5 লক্ষ টাকা যাহা কম। এটা কিন্তু ইম্পর্টেন্ট, এগুলা আপনারা একটু মনে রাখেন, এগুলা পরীক্ষায় আসতে পারে প্রশ্নটা। কেমন?
এরপরে 28 যেগুলো আছে এগুলো একটু দেখে নিন, এগুলো তো ইয়ে না আমরা। তারপরে কোনো অথবা এখানে যেমন আপনি ধরেন আপনাকে একটা কোশ্চেন করলো যে মোট মানে মোট আয় পরিগণনা থেকে বাদ দেওয়া যাবে এমন 5টি খাতের নাম লিখুন। তখন আপনাকে কিন্তু এগুলা লিখতে হবে। কেমন কি আছে, যেমন ধরেন আপনি সংক্ষেপ দেখে নেন না, যেমন চাকরি হইতে হলো 1/3 বা 5 লক্ষ টাকা যাহা কম। এরপরে আসেন আপনি বাংলাদেশে কোনো ব্যক্তি কর্তৃক বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট হইতে গৃহীত সম্মানী বা ভাতা প্রকৃতির কোনো অর্থ বা সরকারের নিকট হইতে গৃহীত কোনো কল্যাণ ভাতা, সরকার বাংলাদেশ ও বিদেশ হইতে কোনো ব্যক্তি কর্তৃক গৃহীত কোনো পুরস্কার, নোবেল, রেমন ম্যাগসেসে বুকার ফুজিলার, এগুলো অনেক জরুরি দরকার নেই। কোনো বৃদ্ধাশ্রম পরিচালিত উদ্বুদ্ধ কোনো আয়, কেউ যদি কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা করে ওখান থেকে আয় করে সেটাও কিন্তু কি হবে, মোট আয় থেকে বাদ যাবে। তারপর কোনো কোম্পানির অনুকূলে বণ্টিত কর পরিশোধ লভ্যাংশ যদি উক্ত লভ্যাংশ বিতরণকারী উক্ত কর পরিশোধিত লভ্যাংশের জন্য পৃথক হিসাব সংরক্ষণ করেন। তারপর জাতীয় পেনশন কর্তৃপক্ষ পক্ষে সার্বজনীন পেনশন স্কিম হইতে প্রাপ্ত সুবিধাভোগী কোনো আয়। এই ধরনের আপনি এই জিনিসগুলো একটু আপনারা দেখে নেবেন, মনে যে আপনার আহ এইগুলা কি করতে হবে, আপনাকে বাদ দিতে হবে। তাইলে আমরা প্রথমে দেখলাম কি, অংশ একে দেখলাম যে মোট আয় পরিগণনা হইতে বাদ যাবে। হ্যাঁ, আমাদের ফার্স্ট ইয়ে ছিল কি, মোট আয় পরিগণনা হইতে বাদ, অর্থাৎ আমার এটা আয়ের মধ্যে পরিগণনা হিসেবে আসবে না, কিন্তু আমাকে এটা মেনশন করতে হবে, রিটার্নের মধ্যে আমাকে এটা দেখাই যেতে হবে। এখন আসেন, আপনি আয় পরিগণনা করলেন, সেখান থেকে বিয়োজন করবেন আপনি। ওটা হলো টোটালি বাদ দেওয়া। আর একটা হলো, এটা হলো কি, আমার 10 টাকা আয় হলো, সেখান থেকে আমি কতটুকু বাদ দিতে মাইনাস করে দিতে পারবো সেটা। আর আগেরটা আমরা পড়ছি কি, যে মোট আয় পরিগণনার মধ্যে এটা আসবে না, কিন্তু এটা আমাকে রিটার্নে মেনশন করতে হবে। কিন্তু আমি যখন মোট আয়টা পরিগণনা করবো তখন আমি এটা যোগ করব না, অথবা আমি যোগ করে বিয়োগও করব না, এটা কিন্তু ক্লিয়ার থাকতে হবে। এখন আমরা এখন যেটা পড়বো সেটা হলো মোট আয়টা আমরা যোগ করব, যোগ করে এটা থেকে এটা বিয়োগ করে দেব। আমরা প্রথমে আয় নিব, এটাকে নিয়ে পর আবার এটাকে বিয়োগ করে দেব। তাহলে নিম্নবর্ণিত আয় মোট আয় হইতে বিয়োজিত হইবে, যথা কোন আয় বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট আইন 2012 এর অধীন বা এর দ্বারা প্রতিষ্ঠিত কোনো তহবিল নিম্নবর্ণিত সর্বোচ্চ পরিমাণ সাপেক্ষে দানকৃত কোনো আয়, অথবা কোনো কোম্পানির আয়ের 10% বা 8 কোটি টাকা দুইয়ের মধ্যে যাহা কম। কোম্পানির ক্ষেত্রে বলছে কি, যদি 10% আসলে যদি যেটা হবে সেটা, অথবা 8 কোটি টাকা, এটার মধ্যে যেটা কম সেটা। আর একটা জিনিস সবসময় মনে রাখবেন, যখন আপনাকে সুবিধাটা দিবে, আপনি যখন সরকারকে দিবেন, তখন সেটা হবে কি, সবসময় সরকার বেশিটা নেবে। একবারে কমনলি আপনি এটা মনে রাখবেন, যখন আপনি সরকারকে দেওয়া হবে, দিতে হবে, তখন সেটা ক্যালকুলেশনের ক্ষেত্রে কি হবে, যেটা বেশি সেটা সরকারকে দিতে হবে। আর আপনি যখন কোনো সুবিধা পাবেন, তখন সেখানে কি হবে, যেটা কম সেটা আপনি পাবেন। এই দুইটা জিনিস মাথায় রাখবেন, যে এটা আপনি ট্যাক্স রিটার্ন করেন অথবা যে কোনো, এই থিওরিটা কিন্তু মাথায় রাখতে হবে। যখন সরকার পাওনা হবে তখন বেশি অংশটা কিন্তু সরকার নেবে, কমটা দুইটার মধ্যে যেটা বেশি সেটা। আর আপনি যদি সরকার থেকে পাওনা হন, দুইটার মধ্যে যেটা কম সেটা আপনি পাবেন। এই থিওরিটা কিন্তু একবারে কমনলি আপনারা মনে রাখবেন, তাহলে কি সহজ হয়ে যাবে। তারপরে কোম্পানি ব্যতীত অন্য কোনো করদাতার আয়ের 10% বা 1 কোটি টাকা, এই দুইয়ের মধ্যে যাহা কম। দেখেন, যাহা কম, আপনি যখন বলছে কি, যেটা কম সেটা আপনি পাচ্ছেন, বেশিটা আপনি পাচ্ছেন না। সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো বালিকা বিদ্যালয় বা মহিলা কলেজে দানকৃত আয়। আপনি যদি কোনো মহিলা কলেজে, সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো মহিলা কলেজে আপনি দান করলেন, অথবা বালিকা বিদ্যালয়ে দান করলেন, আপনি 2 লাখ টাকা দান করলেন, তাহলে কি হবে, আপনার মোট আয় থেকে 2 লাখ টাকা বাদ দিতে পারবেন, ট্যাক্স ক্যালকুলেশন হবে, ট্যাক্স সুবিধা নিতে পারতেছেন। সরকারের শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত কোনো কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ ইনস্টিটিউটে দানকৃত আয়, মানে আপনার এটা দান করেন না, আমরা তো বললেন যে দান, এই দানের ক্ষেত্রে এটা আসবে। আবার দান করা আইন এটা আলাদা জিনিস, এটা কিন্তু এই দান করার সাথে সম্পৃক্ত না, সেটা আবার সম্পূর্ণ সেপারেট জিনিস। তো দান করটা যদি আলোচনা না হয়, সেটা আমরা একবার আলোচনা করব, যদি আমি দেখি দাদার সাথে কালকে, নাইলে আমরা ক্লাসে দান করটা নিয়ে আলোচনা করব। তারপর হলো কোনো কর বর্ষ, কোনো আয় বর্ষে করদাতা কর্তৃক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে কৃষি বিজ্ঞান প্রযুক্তি ও শিল্প উন্নয়নের জন্য গবেষণা ও উন্নয়নের সহিত সম্পৃক্ত কোনো জাতীয় পর্যায়ের প্রতিষ্ঠানে দানকৃত হয়। আপনি যদি কোনো এই ধরনের প্রতিষ্ঠানকে যদি ব্যাংকিং চ্যানেলে দান করে থাকেন, সেটাও আপনার আয় থেকে বাদ করতে পারবেন। এখন আসেন, আমরা যে বলি রেয়াত, এটা কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট। এটা আপনার কর্মক্ষেত্রে, আপনি চাকরি করেন, ব্যবসা করেন, অথবা
ব্যক্তিগত রিটার্ন করলেন কোনো ফ্যাক্টরি, তারপরেও কিন্তু আপনার জন্য এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর পরীক্ষা কিন্তু এই শিডিউল থেকে কোশ্চান থাকবেই, এটা নিশ্চিত করে বলতে পারি। এখন কত নাম্বার থাকবে সেটা বলতে পারবো না, বাট এখান থেকে কোশ্চান থাকবে, এটা নিশ্চিত। সুতরাং এই শিডিউলটা একটু ভালো করে দেখবেন। এখন আসেন সাধারণ কর রেয়াতের জন্য প্রযোজ্য বিনিয়োগ ও ব্যয়। আপনি কোন কোন বিনিয়োগের ক্ষেত্রে আপনি কি পাবেন, রেয়াত পাবেন, আর কোন কোন খরচ ব্যয়, যেটা খরচ আপনি খরচ করছেন সেটা বাদ দিতে পারবেন, সেটা কোনটা সেটা এখানে দেওয়া আছে। এই অংশে কোনো নিবাসী স্বাভাবিক করদাতা এবং অনিবাসী বাংলাদেশী স্বাভাবিক করদাতা প্রযোজ্য হবে। সাধারণ কর রেয়াত প্রযোজ্য এরূপ অনুমোদনযোগ্য বিনিয়োগ ও ব্যয় নিম্নবর্ণিত বিনিয়োগ ও ব্যয়ের ক্ষেত্রে সাধারণ কর রেয়াত প্রযোজ্য হবে, যথা করদাতা কর্তৃক তার নিজের জন্য অথবা তার স্বামী বা স্ত্রী, তার কোনো অপ্রাপ্তবয়স্ক সন্তানের জন্য জীবন বীমা বা চুক্তি ভিত্তিক ডেফার্ড অ্যানুইটি পরিচালনা করিবার জন্য পরিশোধিত কোনো অর্থ, তবে বীমার ক্ষেত্রে পরিশোধিত অর্থ হইবে বীমার প্রকৃত অর্থের বোনাস বা অন্যান্য সুবিধা 10%। এখন আমরা যে অনেক সময় আপনারা শুনবেন যে ইনকাম ট্যাক্স করার সময় আমরা বলি যে আপনি যদি ইন্স্যুরেন্স করেন সেখানে আপনি কর রেয়াত পাবেন। তাহলে যদি আপনি ডেফার্ড অ্যানুইটি যেটা করবেন সেটার ক্ষেত্রে পুরোটাই পাবেন, আর যদি বীমা করেন তখন সে বলছে আপনি বাৎসরিক যে প্রিমিয়ামটা পে করবেন সেটা, অথবা মোট প্রিমিয়ামের, আপনি ধরেন একটা বীমা করলেন 5 লক্ষ টাকা, এটা 5 বছর আপনি পরিশোধ করবেন। এখন আপনি এই বছর চাঁদা দিয়েছেন আপনি 50,000 টাকা, অথবা 20,000 টাকা, আপনি এক বছরে এই বছরে চাঁদা দিলেন 20,000 টাকা পে করছেন ইন্স্যুরেন্স কোম্পানিকে, আর আপনার ইয়ে হলো প্রিমিয়াম ভ্যালু হলো কত 5 লক্ষ টাকা, তাহলে 5 লক্ষ টাকা 10% কত 50,000 টাকা, তাই না? আর আপনি পে করছেন 20,000 টাকা, তাহলে এখান থেকে কমটা আপনি সুবিধা পাবেন। এখন যদি আপনি পে করতেন 60,000 টাকা তাহলে আপনি কিন্তু পেতেন 50,000 টাকা, ওই যে 10% যেটা আছে। তারপর আছে হিন্দু অভিযুক্ত পরিবারের হিসাবের ক্ষেত্রে কোনো করদাতা উক্ত পরিবারের কোনো পুরুষ সদস্যের বা এরূপ কোনো সদস্যের স্ত্রী জীবন বীমার উদ্দেশ্যে পরিশোধকৃত অর্থ। এটা হলো হিন্দু অভিযুক্ত পরিবারের ক্ষেত্রে একটু ভিন্ন আছে, এটা কোনো পুরুষ অথবা স্ত্রীর বীমার জন্য যে পরিমাণ অর্থ পরিশোধ করবে পুরোটাই আপনি এখানে পাবেন। এখানে আবার শর্ত আছে যে প্রযোজ্য ক্ষেত্রে জীবন বীমা পলিসির প্রিমিয়াম অথবা চুক্তিভিত্তিক রিটায়ারমেন্ট এর জন্য পরিশোধিত অর্থ বাংলাদেশে পরিশোধ না করা হইলে এই অনুচ্ছেদ 1-এর অধীন কোনো অব্যাহতি অনুমোদনযোগ্য হবে না, অর্থাৎ এই পেমেন্টটা বাংলাদেশে করতে হবে, বিদেশ থেকে যদি করে দেয় তাহলে সেটা হবে না। দেখা যাচ্ছে যে একজন হিন্দু অভিযুক্ত ফ্যামিলির হাজব্যান্ড বিদেশে থেকে ওনার স্ত্রীর নামে উনি একটা কি করলেন পলিসি করলেন, সেই পলিসির অ্যামাউন্টটা উনি সরাসরি বিদেশ থেকে পেমেন্ট করছেন, তাহলে এটা হবে না, বলছে এটা বাংলাদেশ থেকে পেমেন্ট করতে হবে। কোনো ব্যক্তি বিশেষের প্রতি সরকার কর্তৃক বা সরকারের পক্ষে বেতনাদি বাবদ পরিশোধযোগ্য যে কোনো পরিমাণের অর্থ হইতে চাকরি শর্তাবলী অনুসারে উক্ত ব্যক্তির জন্য স্থগিত বার্ষিক বৃত্তি বাবদ অথবা তার স্ত্রী বা সন্তানদের নিরাপত্তা বিধানের জন্য কর্তনকৃত অর্থ। অর্থাৎ এটা হলো কোনো সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন দেওয়ার সময় যদি এই ধরনের কোনো অর্থ কেটে রাখে, সন্তান অর্থাৎ স্ত্রী পারপাসে যদি কোনো অর্থ কেটে রাখে সেটা তাহলে উনি এখান থেকে কি করতে পারবেন, বাদ দিতে পারবেন। তবে শর্তে উক্তরূপ অর্থ প্রাপ্য বেতনের 1/5 অধিক হবে না। অর্থাৎ তাহলে বলছে যে কি ওনার মোট বেতনের 1/5 উনি এই সুবিধাটা পাবেন, এর বেশি না। প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট 1925 এর বিধানাবলী প্রযোজ্য এরূপ যে কোনো তহবিলে করদাতা চাঁদা বাবদ পদেয় আয়। আমরা যেটা পড়ছি যে প্রভিডেন্ট ফান্ডে উনি প্রত্যেক বছর একটা অ্যামাউন্ট ওনার বেতন থেকে কেটে নেয়, তাহলে দেখা যাচ্ছে ওনার বেতন থেকে যদি মাসে 100 টাকা কাটেন, 12 মাসে 1200 টাকা, তাহলে এই 1200 টাকা কি হবে ওনার মোট আয় থেকে বাদ হয়ে যাবে। ওনার এই 1200 টাকার উপরে কোনো ট্যাক্স হবে না, এই সরি এটা রেয়াত পাবেন উনি, বাদ না, সরি এটা হলো রেয়াত পাবেন উনি, কর রেয়াত, আমরা রেয়াতের অংশ পড়ছি। তাইলে উনি যদি এই 1200 টাকা পান, 1200 টাকার 15% উনি কর রেয়াত পাবেন। তারপর 5 হলো দ্বিতীয় তফসিলি অংশ 3 এ বর্ণিত সীমা সাপেক্ষে কোনো ভবিষ্যৎ তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলে করদাতা ও তাহার নিয়োগকারী কর্তৃক পরিচিত অর্থ যা চাঁদা হিসেবে প্রদত্ত হয়েছে। এখন আরপিএফ যেটা আমরা বলি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কি হচ্ছে, সরকারি ক্ষেত্রে হলো যেটা ওনার স্যালারি থেকে কাটবে সেটার উপর উনি রেয়াত পাবেন, আর বেসরকারি ক্ষেত্রে দেখা যাচ্ছে এমপ্লয়ি থেকে কাটলো 1200 টাকা, আবার এমপ্লয় দিয়েছে 1200 টাকা, তাহলে কত এই 2400 টাকা, এই 2400 টাকার উপরে উনি 15% রেয়াত পাবেন। তারপর হলো অনুমোদিত কোনো বার্ধক্য তহবিলে করদাতা অংশগ্রহণকারী হইলে উক্ত তহবিলে তৎকর্তৃক বার্ষিক সাধারণ চাঁদা হিসেবে পরিশোধিত অর্থ কোনো আয় বর্ষে নিম্নমানের বিনিয়োগকৃত যে কোনো অর্থ অনধিক 5 লক্ষ টাকার কোনো সরকারি সিকিউরিটিজ, কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ বা সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুতে ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড ইটিএফ বা যৌথ বিনিয়োগ স্কিম
ইউনিট সার্টিফিকেট অনধিক 5 লক্ষ টাকা। কোনো তফসিলি ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক স্পন্সর ডিপোজিট, যে আমরা যেটা ডিপিএস এ বলি, তাহলে ডিপিএস এর সীমা হলো কত, 1,20,000 টাকা পর্যন্ত উনি রেয়াত নিতে পারবেন, এর বেশি না। তারপরে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ অধীন পরিচালিত কোনো স্টক এক্সচেঞ্জের সহিত তালিকাভুক্ত কোনো সিকিউরিটিজে বিনিয়োগ, আপনি যদি বিনিয়োগ করেন, যেই পরিমাণ টাকা ইনভেস্টমেন্ট করবেন সেটার উপরে আপনি রেয়াত পাবেন, এখানে কোনো সময়সীমা লিমিট নেই। করদাতা কর্তৃক কোনো দাবদাবা হাসপাতালে প্রদত্ত কোনো দান যাহা এইরূপ অর্থ পরিশোধের 1 বছরের পূর্বে সিটি কর্পোরেশন এলাকায় বহির্ভূত এলাকায় স্থাপন করা হয়েছে এবং বোর্ড কর্তৃক এতদৃশ্য অনুমোদিত। উনি যদি কোনো দাতব্য প্রতিষ্ঠানকে হাসপাতালকে দান করেন এবং যেগুলা ঢাকা সিটি কর্পোরেশনের বাইরে এবং সরকার কর্তৃক বা জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমোদিত হয়, তাহলে সেটাও উনি রেয়াত নিতে পারবেন। প্রতিবন্ধী ব্যক্তিগণের কল্যাণে স্থাপিত কোনো সংগঠনকে করদাতা কর্তৃক দান হিসেবে পরিশোধকৃত কোনো অর্থ যদি এরূপ সংগঠনে উক্ত দানের 1 বছর পূর্বে প্রতিষ্ঠিত এবং এতদুদ্দেশ্যে সমাজ কল্যাণ অধিদপ্তর ও বোর্ড কর্তৃক অনুমোদিত হয়। করদাতা কর্তৃক জাকাত হিসেবে জাকাত তহবিলে অথবা চাঁদা বা দান হিসেবে জাকাত তহবিলে ব্যবস্থাপনা আইন এত এর দ্বারা ইহার অধীন প্রতিষ্ঠিত যে কোনো দাতব্য তহবিলে পরিশোধিত যে কোনো পরিমাণ অর্থ, স্ত্রী সন্তান বা নির্ভরশীল যে কোনো কারো সুবিধা প্রবিধানার্থ কল্যাণ তহবিলে প্রদত্ত অর্থ বা যৌথ বিমার স্কিমের অধীন কোনো প্রিমিয়াম বাবদ পরিশোধিত অর্থ যদি এরূপ তহবিল অথবা স্কিম বোর্ড কর্তৃক আদর্শ অনুমোদিত হয়, বোর্ড কর্তৃক অনুমোদিত কোনো জনকল্যাণ বা শিক্ষামূলক প্রতিষ্ঠানে করদাতা কর্তৃক অনুদান হিসেবে প্রদত্ত হয়। এখন এখানে অনেকগুলা কন্ডিশন আছে, এগুলো কিন্তু এখান থেকে একটা প্রশ্ন হতে পারে যে আপনি 5টি খাতের নাম লিখুন যেখানে আপনি কর অব্যাহতি পেতে পারেন। একজন করদাতা কর অব্যাহতি পাবে সেই ধরনের 5টি খাতের নাম লিখুন। অথবা বললো যে আপনি কোন কোন খাতে বা ব্যাংকে আপনি ডিপিএস করলে একজন কত করদাতা কতটুকু পর্যন্ত সে কর রেয়াত নিতে পারবে সেই লিমিটটা জানতে চাইতে পারে। অথবা আপনি ইন্স্যুরেন্স করলেন, ইন্স্যুরেন্সে কতটুকু লিমিট নিতে পারেন, এখান থেকে কিন্তু কোশ্চেন হবে। সুতরাং এটা একটু ভালো করে দেখে নেবেন আপনারা, কেমন? তো তারপর হলো কর অবকাশ, এটা ইন্ডাস্ট্রি ক্ষেত্রে হয়, এটা এগুলো তেমন একটা ইম্পর্টেন্ট না, এটা আপনার জাস্ট ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যে কর অবকাশটা থাকে, অর্থাৎ আমরা যেটাকে বলি ট্যাক্স হলিডে। হ্যাঁ, এখানে ওই যে প্রথম বছরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, সেক্ষেত্রে প্রথম বছরে 90%, দ্বিতীয় বছরে 90%, ওনারা ট্যাক্স হলিডে পাবেন, মানে ওনাদেরকে কোনো ট্যাক্স ধার্য করবে না, আর যেটা পাবেন সেটা হলো এই পার্সেন্টেজ পর্যন্ত ওনাকে দিয়ে, বাকিটা উনি ট্যাক্স ফ্রি পাবেন। এগুলো আপনি এগুলো দেখে নিন, এটার মধ্যে তেমন একটা ইম্পর্টেন্সই নেই, কিন্তু ইম্পর্টেন্স হলো আপনার প্রথম হলো যেটা আমি বলছি যে আপনি অব্যাহতির ক্ষেত্রে কি আছে, অংশ 2 আর অংশ 1, যে আপনি মোট পরিগণনা হইতে বাদ কি যাবে, আর হলো কি কি ক্ষেত্রে আপনি অব্যাহতি পাবেন। এই দুইটা অংশ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রশ্ন থাকবেই, এতে কোনো সন্দেহ নেই, কেমন? তারপর আমরা আসছি শিডিউল 7। শিডিউল 7-এর মধ্যে আছে কিছু, এটা হলো বিশেষ কর হার। দেখেন এটা দ্বারা হলো কি 18 বিশেষ কর হার। এই আইনের অধীন মূলধনী আয় হিসেবে পরিগণিত হয় এরূপ আয় নিম্নবর্ণিত করারোপিত হইবে। মূলধনী আয় তো বুঝেন যে আপনি একটা সম্পদ কিনলেন, কেনার পরে একটা সময়ের পর আপনি বিক্রি করে দিলেন, এটা সেটা আপনার ক্ষেত্রে হোক, ব্যক্তি হিসেবেও পারেন, আপনার ফাইলে দেখালেন যে আপনি দেখা গেলো যে এই বছর 3 কাঠা জমি কিনলেন অথবা একটা বাড়ি কিনলেন, কেনার পর আপনি একটা সময় অতটা বিক্রি করে দিবেন, তাহলে কি হবে ট্রিটমেন্টটা সেটা নিয়ে আলোচনা। অথবা আপনি অ্যাজ এ কোম্পানি হিসাবে আপনি একটা অ্যাসেট কিনলেন এবং সেই অ্যাসেটটা একটা সার্টেন পিরিয়ডের উপরে বিক্রি করে দিলেন, তখন সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্ট হবে সেটা এখানে বলা আছে। দেখেন, কোম্পানি ব্যক্তি সঙ্গ ও ট্রাস্ট কর্তৃক অর্জিত মূলধনী আয়ের উপর 15%। এখন কোম্পানি, ব্যক্তি সঙ্গ, ট্রাস্ট, এরা ধরেন একটা সম্পত্তি কিনলো 10 লক্ষ টাকা দিয়ে, কেন এই 10 লক্ষ টাকা দিয়ে কিনে উনি এটা বিক্রি করে দিল 15 লক্ষ টাকা, তাহলে ওনার 5 লক্ষ টাকা কি হলো, মূলধনী আয় হলো। এই মূলধনী আয়ের উপরে ওনাকে 15% কর দিতে হবে। তারপর হলো কোম্পানি, ব্যক্তি সঙ্গ, ট্রাস্ট ব্যতীত অন্য করদাতাদের স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেন হইতে অর্জিত মূলধনী আয়ের 15%। তাহলে বলছে কোম্পানি, ট্রাস্ট ও ব্যতীত অন্য করদাতাদের, অর্থাৎ এটাও ব্যক্তি করদাতার ক্ষেত্রে আছে যে আপনি স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানিতে সিকিউরিটিজ শেয়ার ব্যবসা করলেন, শেয়ার ব্যবসা করে যে আয়টা করলেন, আপনি ইনভেস্টমেন্ট করলেন 10 লক্ষ টাকা, সেখান থেকে আপনি 3 লক্ষ টাকা বা 5 লক্ষ টাকা আয় করলেন, সেটার উপরে 15% আপনাকে কর দিতে হবে। তারপর কথা আছে কোম্পানি, ব্যক্তি সঙ্গে বা ট্রাস্ট ব্যতীত কোনো করদাতার উপর স্টক এক্সচেঞ্জ তালিকাভুক্ত কোম্পানির সিকিউরিটিজ লেনদেনিতে অর্জিত মূলধনী আয় ব্যতীত অন্যান্য মূলধনী আয়ের ক্ষেত্রে, যে ক্ষেত্রে এখানে একটা কন্ডিশন দিচ্ছে যে
যে ক্ষেত্রে মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির অনধিক 5 বছরের মধ্যে পরিসম্পদ হস্তান্তর হয়, সেক্ষেত্রে এইরূপ মূলধনী আয়ের মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে এবং মোট আয়ের উপর নিয়মিত হার। তাহলে আপনি একটা মূলধনী সম্পদ কিনলেন, যদি সেটা বিক্রি 5 বছরের পার হওয়ার আগে বিক্রি করে দেন, তাহলে কি হলো, সেখান থেকে যে মূলধনী প্রফিটটা পেলেন সেটা আপনার নিয়মিত কর হারের মধ্যে যাবে, অর্থাৎ আপনার মোট আয়ের সাথে যোগ হয়ে স্ল্যাব অনুপাতে হবে। আর যদি সেটা কি হয়, মূলধনী পরিসম্পদ অর্জন বা প্রাপ্তির 5 বছর অতিক্রান্ত হইবার পর পরিসম্পদ হস্তান্তর হয়, সেক্ষেত্রে এরূপ মূলধনী আয়ের উপর 15%। যদি আপনার 5 বছর পরে বিক্রি করেন এবং সেখান থেকে যে প্রফিটটা হবে সেটার উপরে সরাসরি 15% অ্যাপ্লাই হবে। আর 5 বছর আগে হলে কি হবে, নিয়মিত স্ল্যাবে চলে যাবে। দফা ক ও গয় যা কিছুই থাকুক না কেন, কোনো ব্যক্তি কর্তৃক কোনো জমি বা জমি সহ স্থাপনা হস্তান্তরকালে দলিল মূল্যের অতিরিক্ত কোনো অর্থ গৃহীত হইলে উক্ত গৃহীত অতিরিক্ত অর্থ মূলধনী আয় হিসেবে গণ্য হইবে এবং এরূপ মূলধনী আয়ের উপর এই তফসিল অনুচ্ছেদ 1 এর অনুসারে কর হার প্রযোজ্য হইবে। তবে শর্ত থাকে যে দলিল মূল্যের অতিরিক্ত গৃহীত অর্থ ব্যাংক বিবরণী সহ দালিল প্রমাণ দ্বারা সমর্থিত হইতে হইবে। এখন এখানে বলছে যে আপনি একটা সম্পদ বিক্রি করলেন, বিক্রি করার পরে দেখা যাচ্ছে আপনি 2 কোটি টাকা সম্পদ বিক্রি করলেন, আপনি দলিল মূল্য দেখালেন 1 কোটি টাকা। এখন এই বাকি অতিরিক্ত যে 1 কোটি টাকা আছে সেটার ক্ষেত্রে কি বলছো, ওই যে প্রথমে আমরা পড়লাম যে 15%, হ্যাঁ, এই 15% আপনাকে ট্যাক্স দিতে হবে, কিন্তু এই টাকাটা আপনার ব্যাংকিং চ্যানেলে লেনদেন হইতে হবে। এখন আপনি ব্যাংকে নিলেন টাকাটা, দেখা গেলো আপনার যার কাছে জমি বিক্রি করলেন সেই লোক 2 কোটি টাকা আপনাকে ব্যাংকে দিয়েছে, কিন্তু আপনার দলিল হলো 1 কোটি টাকা, তাহলে আপনার 1 কোটি টাকা অপদস্থিতের মধ্যে চলে চলে যাচ্ছে। তো যদি আপনি ট্যাক্স দিয়ে এটাকে কারেকশন না, মানে আপনার ট্যাক্স রিটার্ন এটা শো না করেন, তাহলে পরবর্তী বছরে গেলে কিন্তু আপনার 1 কোটি টাকা কি হবে, ব্ল্যাক মানি হয়ে যাবে, তখন আবার এটাকে হোয়াইট করতে হবে, তখন ওই যে তফসিল 1 এর বিধান অনুসারে যেতে হবে। তো এই জন্য আপনি যদি এই বছরে করে ফেলেন, আপনি 2 লক্ষ টাকা ব্যাংকিং চ্যানেলে নিয়েছেন, কিন্তু কি জন্য নিয়েছেন, জমি বিক্রি করছেন, কিন্তু আপনার দলিল ভ্যালু হলো 1 কোটি টাকা। আর 1 কোটি টাকা আপনি ওই যে 15% দিয়ে আপনি আপনার ট্যাক্স রিটার্নে দেখাই ফেললে আপনাকে আর এটার জন্য কোনো পরবর্তীতে কোনো জবাবদিহিতা করতে হবে না, বা এটার উপর আর কোনো ট্যাক্স ধার্য করা হবে না। আচ্ছা, ধারা 2 এর দফা 81 সংজ্ঞায়িত লভ্যাংশ হিসেবে পরিগণিত এরূপ আয় নিম্নবর্ণিতভাবে করা হইতে হবে। কোম্পানি কর্তৃক অর্জিত লভ্যাংশের উপর 20% কোম্পানি ব্যতীত অন্যান্য করদাতার ক্ষেত্রে এরূপ লভ্যাংশ মোট আয়ের অন্তর্ভুক্ত হইবে এবং মোট আয়ের উপর নিয়মিত হার। এখন এই যে লভ্যাংশের ক্ষেত্রে এটা একটা বিষয় থাকে, এই ধরনের কি কি কোশ্চেন কিন্তু হইতে পারে যে আপনি লভ্যাংশের ক্ষেত্রে আপনি কিভাবে ট্যাক্স ক্যালকুলেশন করবেন। সেটা হলো কোম্পানি যদি কোনো লভ্যাংশ অর্জন করে সেক্ষেত্রে কি হবে, 20% হবে। আর কোম্পানি ব্যতীত অন্য কেউ, মানে এগুলো ব্যক্তি পর্যায়ে আসে, তাহলে কি হবে, মোট আয়ের সাথে যোগ হবে, যোগ হয়ে রেগুলার ট্যাক্স লাভে চলে যাবে। আর এটা কি লটারি, লটারি শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম এবং এরূপ যে কোনো প্রকৃতির খেলায় জয়লাভ করিয়া কোনো অর্থপ্রাপ্ত হইলে এরূপ প্রাপ্তির উপর 25% কর আরোপিত হইবে। এগুলো বাংলাদেশে প্র্যাকটিস নাই, যদিও আইনে আছে, তারপরও আপনার যদি হয়, যদি এরকম কোশ্চেন করে, তাহলে আপনি দিতে হবে, জানতে হবে যে এটার উপরে 25%। এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকে, এটা একটু ভালো করে দেখবেন যে আপনি কি ধরনের মূলধনী আয়ের উপরে আপনার ট্যাক্স, ব্যক্তি কোম্পানির ক্ষেত্রে কত, কোম্পানি ব্যতীত অন্যান্য ক্ষেত্রে কত, সেই জিনিসগুলা, এবং এই যে 5 বছর আগে এবং পরের যে কন্ডিশন গুলো আছে এটা কিন্তু আপনার ইম্পর্টেন্ট, হ্যাঁ। এখানে তাহলে তফসিল 7টা একটু দেখে নেবেন। এই হলো মোটামুটি আজকের আলোচনা। আর তফসিল 8টা বাদ এখানে কোনো কিছু নেই, কেমন, তফসিল 8টা এখন ব্যবসা পুনর্গঠন বা এগুলা আলটিমেটলি, এই তফসিলটা এখন তো নেই, যেগুলা অলরেডি এটা গত ইয়েতে বাদ দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটার কোনো ইম্পর্টেন্সিও নেই। ঠিক আছে, তো এখন মোটামুটি ভাবে আজকের আলোচনা এখানে শেষ। তাহলে আমি যেটা বলছি হ্যাঁ, মামুন ভাই, কথা শোনা যাচ্ছে না। হ্যালো। স্যার, ওই স্যার তো মনে হয় ক্লাস ক্লোজ করে দিছে। ও দাদা আচ্ছা শোনা আচ্ছা। যাচ্ছে এখন, হ্যাঁ, শোনা এখন যাচ্ছে? শোনা যাচ্ছে, হ্যাঁ, এখন শোনা যাচ্ছে, জি জি। হ্যাঁ, শোনা যাচ্ছে, তো বুঝতে আপনাদের কোনো পারলাম। প্রশ্ন থাকলে করতে পারেন, ওই এখন শিডিউল। আমার আলোচনা জি শেষ। জি এখন আমি যেটা বলছি আপনাদেরকে যে শিডিউল জি। 1, শিডিউল 6, শিডিউল 7, এই 3টে শিডিউল থেকে কোশ্চেন থাকবে কিন্তু, ঠিক আছে।
এখানে আপনারা ধরে রাখতে পারেন যে মিনিমাম 10 থেকে 20 মার্কের একটা মানে কোশ্চেন এই শিডিউলগুলো থেকে পাবেন। ঠিক আছে, বিভিন্ন ভাবে আসতে পারে। যেটা আপনার আহ, যেটা বললাম, যে বললো যে আপনার মোটা আয় পরিগণনা থেকে বাদ দেওয়া যাবে, 5টি খাতের নাম লিখুন। অথবা আপনি কর রেয়াত পাবেন, সেরকম 5টি খাতের নাম লিখুন। অথবা হ্যাঁ, আহ, আসে আসে। চাকরি হইতে আয়ের ক্ষেত্রে যে কি ধরনের আপনি কর অব্যাহতি মানে ইয়ে পাবেন, আপনি রেয়াত নিতে পারবেন। সরকারি কর্মচারীর ক্ষেত্রে তো সেটা আলাদা। আমরা যেটা যখন আমরা ইয়ে নিয়ে আলোচনা করব, আপনার নির্দেশিকাতে এটা দেওয়া আছে, সে তখন আমরা আলোচনা করব আগামীকালকে ক্লাসে। আর বেসরকারি ক্ষেত্রে ওই যে বললাম যে 1/3 অথবা 5 লক্ষ টাকা, যেটা কম হবে। এবং আমি এখানে একটা জিনিস বলছি, আপনি যখন সরকার থেকে পাবেন তখন আপনি কমটা আপনি পাবেন, আর সরকারকে যখন দিতে হবে তখন বেশিটা আপনাকে দিতে হবে। কন্ডিশন দুইটাই থাকবে, যে এটার থেকে যেটা এই দুইয়ের মধ্যে যেটা অধিক সেটা সরকারকে দিতে হবে, আর এই দুইয়ের মধ্যে যেটা কম সেটা আপনি পাবেন। ঠিক আছে, তো এখন আপনাদের কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। কি কোনো কোশ্চেন নেই? হ্যালো, শুনতেছেন? দাদা একটু উন্মুক্ত করে দেন, আপনি সবার হ্যাঁ, একটু উন্মুক্ত অডিওটা আছে, উন্মুক্ত আছে সবাই, কথা বলতে হ্যাঁ। পারেন। না, ওনারা অবশ্য পড়ার কথা বলেন না, প্রশ্ন থাকলে স্যার, পরে করেন। কোন কোন শিডিউল গুলো বেশি ইম্পর্টেন্ট একটু আবার রিপিট করলে ভালো হতো। এই যে আচ্ছা, অসুবিধা নেই। সিক্স শিডিউল, হ্যাঁ, আর হচ্ছে যে শিডিউল শিডিউল 1। 1, শিডিউল 1, শিডিউল 6, শিডিউল 7। আর হচ্ছে অবচয়ের 5-6টা শুধু হ্যাঁ, পার্সেন্টেজটা মনে রাখবেন। হ্যাঁ, অবশ্যই এটা ক্ষেত্রে আর কিছু পার্সেন্টেজটা না, যদি হ্যাঁ পার্সেন্টেজ, এটা 1-2 নাম্বার আসতে পারে। এর মধ্যে বললাম একদম, হ্যাঁ। দালান কোঠা, আসবাবপত্র, তারপরে হচ্ছে অফিস স্টেশনারি বা আহ, এইগুলি থেকে এই 2-1টা আসতে পারে। হারগুলি কমন, কমন যে হারগুলি আছে, যেগুলি লাগে, অফিসে ব্যবহার হয়, হ্যাঁ অফিসে যেগুলি ব্যবহার হয়। স্যার, অবচয়ের এই ব্যাপারটা একটু আবার একটু বলেন। মানে অবচয়ের যে কতগুলি হার আছে না, অবচয়ের হার, ওই অবচয়ের হারগুলি 2-1টা উল্লেখযোগ্য হার আপনাকে মনে রাখতে হবে। এই কথাটা আমি বলছিলাম। এর মধ্যে আমি একটু বলি, আমাদের মামুন ভাই তো আলোচনা করেছে অলরেডি। যেমন শুরুতেই দেখেন, আসবাবপত্র ফিটিংস অবচয়ের হার 10%, অফিসের সরঞ্জাম 10%। এই যে এখানে আছে 2টা, একটু যদি সম্ভব হয় একটু মার করেন। হ্যাঁ, অফিস সরঞ্জাম, তারপর হচ্ছে স্থাপনা যন্ত্রপাতি, স্থাপনা সরঞ্জাম 3, 4, 5। তারপরে হচ্ছে তারপরে সাধারণত এই যে আসবাবপত্র, অফিস সরঞ্জাম, এগুলো থেকে আপনার হারটা আসতে পারে। ঠিক আছে, এছাড়া এই কয়েকটা, এই যে 3টা বললাম না, 3টা, আর হচ্ছে ওই যে সাধারণ অপচয়ের হার, তাই না? ওই যে তারপরে যে প্রিন্টার, মনিটর, আনুষঙ্গিক আইটেম সহ কম্পিউটার হার্ডওয়্যার। আর এদিকে হচ্ছে একে হচ্ছে অংশ একের আর অংশ একের ওই যে অনুচ্ছেদ একে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে, দেখি, ওই যে কারখানার যন্ত্রপাতি। ঠিক আছে, এই 5-6টা আপনার হারটা শুধু মনে রাখবেন। হ্যাঁ, এখান থেকে একটা পেয়ে যাবেন। স্যার, তফসিলের পিডিএফ কি গতকালে কি দিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, স্যার আমি আগে পাইনি। আগেই দিয়ে দিয়েছি, মেলটা চেক করেন। স্যার আমি জি জি। না পেলে আমি আবার দিব, কোনো অসুবিধা নেই। তাহলে ঠিক আছে, কালকে আবার যথারীতি কালকে আমাদের মামুন ভাই ক্লাসে থাকবেন। হোয়াটসঅ্যাপে বাকি ই করা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, তাহলে হ্যালো স্যার, লেকচার শিট গুলা কি হোয়াটসঅ্যাপে শেয়ার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই করা যাবে, হোয়াটসঅ্যাপ নিশ্চয়ই গ্রুপে? করা যাবে। হ্যাঁ, আচ্ছা নিশ্চয়ই ঠিক করা আছে, যাবে। তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে দিয়ে দিন, অথবা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যার দেয়া দরকার আছে। হয় সে যদি knock করে আচ্ছা, তাকে দিন। আপনারা যারা হোয়াটসঅ্যাপে পেয়েছেন তার একটু কাইন্ডলি ভাইয়ের জন্য ফরওয়ার্ড করে দেন। হ্যাঁ, একটু আবার দিলেই উনি পেয়ে যাবে। আমি দিয়েছি অলরেডি হোয়াটসঅ্যাপে, আপনি হয়তো পাননি। আপনি স্যার আমিও পাইনি, এটা আমি পাইনি। আচ্ছা আচ্ছা, ওই হোয়াটসঅ্যাপেও দিয়েছি, মেইলেও দিয়েছি, আমি যদি ভুল না করি। আচ্ছা, প্রয়োজনে আমি আবার দিয়ে দিব। ঠিক আছে, কালকে যথারীতি মামুন ভাই থাকবেন আপনাদের সাথে। উৎসকর তো আমরা স্যার, পড়েছিলাম। কালকে কোন কোন ক্লাস নেবেন? হ্যাঁ,
কালকে কোন বিষয়ের উপর ক্লাস নেবেন? এই যে শিডিউলে যেগুলি আছে, আয়কর পরিপত্র, আয়কর নির্দেশিকা, মানে এখন কিন্তু প্র্যাকটিক্যালের দিকে যাচ্ছে। কালকেই প্র্যাকটিক্যালের প্রি আলোচনাটা হবে, যেমন কিভাবে কাজগুলি করতে হবে, কি করে আমাদের ফাইলগুলি সাজাতে হবে, এই আলোচনা কিন্তু আমাদের কালকের ক্লাসে করবো। যেমন আয়কর নির্দেশিকাতে ইনস্ট্রাকশন গুলি দেওয়া আছে। এই দুইটা স্যার এইটা বিষয়। পিডিএফ কি স্যার দিয়ে দিচ্ছেন? স্যার আগামীকাল যে ক্লাসটা হবে ওটার পিডিএফ কি দিয়েছেন? হ্যাঁ, দেয়া আছে, দেখেন আয়কর পরিপত্র, আয়কর নির্দেশিকা দেয়া আছে। আর আরো এক দুইটা একটু যোগ করবো আমি, কারণ এগুলি খুব, হ্যাঁ, আমি এটা কালকে দিয়ে দিব, ঠিক আছে, ক্লাস শুরুর আগে আমি দিয়ে দিব যদি আরো নতুন কোনো বিষয় থাকে। তারপরে আমরা চলে যাব একেবারে প্র্যাকটিক্যালে, ঠিক আছে। স্যার আজকের ক্লাসটা আপনি না নেওয়ার কারণ কি? না না, আমি আমি ও ও মামুন ভাই মনে লিভ করেছেন না? না না, আছি দাদা, আছেন আছি। তো? মামুন ভাইও ক্লাস না নিবেন, মানে ঠিক এটা কি আছে। ভাগ করা আছে নাকি যে এই না না ক্লাসটা না, ওই স্যার নিবে মামুন আর এই ভাই, ক্লাসটা আপনি নিবেন এরকম? না না, ওই স্যারকে আগেই বলা আছে উনি ক্লাসগুলি ও নিবেন, হ্যাঁ। আচ্ছা। ঠিক আছে। কেন না স্যার তো জানি না শুরুতে তো হঠাৎ করে এই জন্য বলতেছি যে কি স্যার আজকে তো ক্লাস শুরুতে ভাগ হয়ে ছিলেন, গেল। স্যার তো দেখছেন, হ্যাঁ। শুরুতে ছিলেন। আপনার ক্লাসে উনি স্যাটিসফাইড আর কি, আমি মনে হয় ওইভাবে বুঝাইতে পারিনি আর কি, এই জন্য না আপনাকে। না 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 না। না স্যার বলতেছি আর কি যে আপনি তো একদিনও ক্লাস নেন না, হঠাৎ করে আজকে আপনি ক্লাস নিছেন না, ওই স্যারের আবার কোনো সমস্যা? না না, স্যার এর ছিল, জন্য শুরু আপনার থেকেই ছিল। ক্লাসও ভালো লাগছে স্যার। তার শুরুর থ্যাংক দিন ইউ, তো থ্যাংক ছিল, ইউ। বলা ছিল যে স্যারও ক্লাস নিবে, তাই না? স্যার তো হ্যাঁ। ছিলেন। আর হচ্ছে এই তো আমি তো আছি, সারা ক্লাসেই তো আমি ছিলাম। ঠিক আছে, সারা ক্লাসেই তো আমি আছি। জি, ঠিক আছে, ধন্যবাদ, কালকে আচ্ছা, যাই হোক, আবার আবার কথা হবে, ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ আমাকে সবাইকে সহযোগিতা ধন্যবাদ, জি করার জি। জন্য। আশা করি আমি চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে সবাই একটু গো থ্রু করবেন, হ্যাঁ কালকে হ্যাঁ, এই যে ক্লাসের আগে দিয়ে আমরা এটা আমাদের আলোচনা মামুন ভাই করবো না, কিন্তু কেমন? এই যে গ্রুপেও আছেন, কোনো অসুবিধা ঠিক নেই, আছে। আপনারা হ্যাঁ, কোনো বিষয় থাকলে জানতে প্রশ্ন পারেন, রাখতে পারেন, অসুবিধা নাই। হ্যাঁ, ঠিক আর আছে। যে আজকে যে আলোচনা করলাম, এটা তো আপনারা হয়তো এখন যেহেতু আলোচনা করছে অনেক কিছু আপনারা ক্যাচ করতে পারেন না, একটু গো থ্রু করেন, কোনো কোশ্চেন থাকলে কালকেও করতে পারেন, কোনো জি জি সমস্যা জি, নেই, কেমন? জি জি। তাহলে সবাইকে ধন্যবাদ, ইনশাল্লাহ কালকে দেখা হবে। আসসালামু আলাইকুম। জি, ঠিক আছে, তাহলে আমিও লিভ নিলাম, সবাইকে ধন্যবাদ।